country like India is producing fake medicines. সবকা সাথ সবকা বিকাশ ঠিকই হচ্ছে, এটা তো অস্বীকার করার নেই। বিকাশ আমাদের প্রচুর টাকা রোজগার হচ্ছে, ওইদিকে লোকজন মরেও যাচ্ছে। ভারতবর্ষের মানটা কি থাকছে? সরকারটা কারা চালাচ্ছে? এই মন্ত্রীরা, আমলারা, তারা সুবিধা নিয়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা ভুল করেছেন, আমি আবার বলবো, ওই কমিশন তৈরি করা। ক্যান্সারটা কি সত্যি একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে? আবার কি, সত্যি তো ইন্ডাস্ট্রি হয়েছে। আমাদের উপরি কামাই প্রচুর আছে। দাদা, ইন্স্যুরেন্স কোম্পানি এবং হসপিটাল একটা নেক্সাস কাজ করে। ইন্স্যুরেন্স কোম্পানির ওখানে কিন্তু একজন মেডিকেল অফিসার বসে আছেন। এখন তার মগজে জল আছে না বালি আছে আমি জানি না। মন্ত্রীদেরও যদি পাই পাই করে পয়সা লাগতো না, তাহলে দেখতেন মন্ত্রীর আন্দোলনে কোথাও। ও মন্ত্রীরা ফ্রিতে ট্রিটমেন্ট নেন বেসরকারি হাসপাতালে। খুঁজে দেখো, কয়েকজন ছাড়া সবাই না। অর্গান ব্ল্যাক মার্কেট, ওষুধ পাচারের একটা চক্র কাজ করে, আজও হচ্ছে। সেটা হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে। গ্রাম বাংলা কিন্তু কোয়াক ডাক্তারের উপরই চলে এখনো, এটা তো অস্বীকার করার জায়গা নেই। চারানায় কফি পার্লামেন্টে খাওয়া যায়, কিন্তু আজকে চারানা কথা যদি স্বাস্থ্য নিয়ে বলা হতো, মানুষ উপকৃত হতো। এই কঙ্কালসার চেহারাটা কোভিডের সময় বেরিয়ে এসেছিল। একটা ওথ নিয়েছি আমরা, সেটা চেষ্টা করব পালন করতে। এই পর্যায়ে কি আমরা যেতে পারি না? আমরা আরজি করের আন্দোলন করতে পারি, এটা করতে পারি না? কাকে করবে? হুকোমুকো হ্যাংলা যারা আরজি করে করেছে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। রাজনীতি নিয়ে আলোচনা তো অনেক হবে, অনেক সময় আছে, কিন্তু এই মুহূর্তের সবথেকে জ্বলন্ত বিষয় হলো হেলথ কেয়ার বা স্বাস্থ্য পরিষেবা। এই মুহূর্তে কিন্তু আমরা ভয়ঙ্কর হেলথ কেয়ার ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। যে ওষুধটা খাচ্ছেন সেটা আদৌ ওষুধ তো? এই প্রশ্নটাও কিন্তু আসছে। এই নিয়ে আলোচনা হয়েছে আজকের এই পডকাস্টে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস। শেষ পর্যন্ত শুনুন, চমকে যাবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার, কেমন আছো? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন বলুন? আমি এখন ঠিক আছি, ভালোই আছি সবার হইতে। আর তোমার অনুষ্ঠান সবসময় দেখি, আবার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা সেকেন্ড টাইম। সেটাই খুবই ভালো লাগছে। তবে আজকে আমরা সরাসরি আসি দাদা। আজকে কিন্তু আমরা কিছু বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অরিন্দম বিশ্বাস তো নো স্ট্রেঞ্জার টু কন্ট্রোভার্সি, তুমি তো জানো। কন্ট্রোভার্সি ক্রিয়েট করা নয়, আমার এই পডকাস্টটা করার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কিছু প্রশ্ন তুলে ধরা, আপনার কাছ থেকে তার উত্তর আদায় করে নেওয়া। নিশ্চয়ই, সাধারণ মানুষের জন্যই তো আছি। আমি চাই তো সেটা, যে সাধারণ মানুষের কথাটা বলা। একজন ডাক্তার হয়ে আমি তো নাগরিকও, একজন সামাজিক জীবও, তাদের কথাটা নিশ্চয়ই বলবো। সেগুলো বারবার যদি আমরা বলতে পারি, তাদের উৎকণ্ঠা, তাদের কষ্ট, সেটা কিভাবে মেটাতে পারি, সেই জন্য চেষ্টা করি বলার। দাদা, একটা বিষয়, হসপিটাল ইন্ডাস্ট্রি, এটা তো একটা আলাদা ইন্ডাস্ট্রি, এখন হেলথ ইন্ডাস্ট্রি। একটা প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমি স্টাডি করে দেখলাম, হাসপাতালে, সরকারি হাসপাতালে যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে, সেই মেডিসিনগুলোর গুণগত মান নিয়ে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? আমার কাছে প্রায় ফোন আসছে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া থেকে, আজ 58টা ওষুধের নিম্নমান দেখা গেছে বা জালি দেখা যাচ্ছে। হামেশাই ফোন আসছে। কি বলি? তার উত্তর একটাই, যে আমি নিরাশ, আমি হতাশ, আমার ওপর রোগী নির্ভরশীল। আমি লিখছি সে ওষুধে 7 দিন 10 দিন যাই রোগ হোক, রোগের ওপর নির্ভর করে। সেখানে নিম্নমানের ওষুধ, সরকারি ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে, সরকারি ওষুধ বদলে যাচ্ছে, সরকারি ওষুধের ওপর পার্সেন্টেজ হচ্ছে। এইগুলো তো খারাপ লাগে। এবং শুধু যে সরকারি নয়, আজ সারা ভারতবর্ষে তুমি দেখো নার্সিংহোম, বেসরকারি যে ওষুধগুলো আসছে, বড় বড় কোম্পানির ওষুধ, নিম্নমানের ওষুধ দেখা যাচ্ছে। যে ওষুধটা ডায়াবেটিসের, তারপরে ডায়াবেটিস সারছে না, অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণ সারছে না, ডায়রিয়ার ওষুধ দিলে, অ্যান্টিডায়রিয়াল দিলে ডায়রিয়া সারছে না। তো এগুলো অহরহ হচ্ছে, এবং সেটা চিকিৎসক হিসেবে আমি ভীষণ লজ্জিত বোধ করি। লজ্জার তো বিষয়। কিন্তু একটা কথা, চিকিৎসকের হয়েও একটা কথা বলবো, দেখো তুমি ওকে বারবার বলছি যে আমি খুব স্পষ্ট কথা বলি, যারা এটা করছে, এই নিম্নমানের তৈরি করছে, তাদেরকে ধরা উচিত। তারা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তাদেরকে আমরা ধরতে পাচ্ছি না। তো সুতরাং আমরা তাদেরকে
না ধরে আমরা খালি এটা নিয়ে রিপোর্ট করছি, রিপোর্ট করে কিছু হবে? কাজটা তো করতে হবে, মানুষকে তো সেবাদানটা করতে হবে। মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে তো। মানুষ তো রোগটা সারছে না, সেখানেই তো সব থেকে বড় ক্ষতি। ডাক্তাররা এই জন্যই হতাশ নিরাশ। কিন্তু অবাক কি জানো, আমি তো এই জন্য বলছি, প্রথম কথা ধরা উচিত, ধরো ভালো করে একেবারে ট্রিটমেন্ট দেওয়া উচিত যারা এই বদমাইশিগুলো করছে। কিন্তু ডাক্তারদের এখন তুমি আন্দোলনে দেখতে পাবে না। যেরকম আরজিকরের সময় প্রচুর আন্দোলন দেখেছে, তোতলা কাতলা পাতলা প্রচুর আন্দোলন করেছে, কিন্তু আজকে এই আন্দোলনে ডাক্তারদের তো নামা উচিত। সারা ভারতবর্ষ, যেটা ভারতবর্ষের মানুষ তো এটা তো Suffer করছে। সাফার করছে, তারা কম্প্রোমাইজড। তাদেরকে কেন আমি সাফার করতে দেব? তাদের জন্য তো ডাক্তারদের আন্দোলন। যদি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়, সরকার বাধ্য হবে ঠিক মানের ওষুধ, গুণগত মান ঠিক থাকবে, এবং জালি কারবারি যারা করছে তারা খুনির থেকে কম না। তো তোরা একটা কথা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। একটা ওষুধ আছে অ্যানেস্থেটিক, এটা যেটা খেলে পেনটা কমে যায়, কিন্তু এটাতে আবার অ্যাডিকশানও হতে পারে। তো সেটা আরও পরে আসছি আমি। হ্যাঁ, এই ব্যাপারটা আসতেই হবে আমাদের, আসতে হবে মেডিসিন এটা। অ্যাডিকশন। এটা একটা অ্যাডিকশনটা কোথায় জানো? এই ওষুধ তৈরি হচ্ছে বম্বের এক কারখানায়, কোথায় কোথায় ছড়াচ্ছে, জাহাজে করে পৌঁছে যাচ্ছে ঘানা, জাম্বিয়া, সিয়েরা লিওন, মানে আফ্রিকার বহু দেশে পৌঁছে যাচ্ছে, মনের সুখে খাচ্ছে, রাস্তায় পড়ে আছে ড্রাগ অ্যাডিক্ট। কারা তৈরি করছে? ভারতবাসী। তো একটা ঘটনা ঠিকই, সবকা সাথ সবকা বিকাশ ঠিকই হচ্ছে, এটা তো অস্বীকার করার নেই। বিকাশ, আমাদের প্রচুর টাকা রোজগার হচ্ছে, ওইদিকে লোকজন মরেও যাচ্ছে, তো সবকা সাথ তো আমরা আছি। তো এইটা জায়গায় একটা অসুবিধা হচ্ছে, ভারতবর্ষের মানটা কি থাকছে? মান সম্মানও তো চলে আজকে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়া যখন কভার করছে যে কান্ট্রি লাইক ইন্ডিয়া ইজ প্রডিউসিং ফেক মেডিসিনস, সেটা শুনতে কি একজন ডাক্তার হয়ে, ভারতবর্ষের ডাক্তার হয়ে শুনতে খুব ভাল লাগে? মাথাটা লজ্জায় হেঁট হয়ে যায়। কিন্তু তাদের কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ অবধি নেয়নি। তো কোম্পানির নামটা আর বলছি না, কিন্তু ওষুধটা যেটা দিচ্ছে এটা অ্যানেস্থেটিক ডাবল ডোজ, যেটা পারমিসেবল ডোজের থেকে অনেক বেশি, তৈরি করে আফ্রিকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কি ভরসা আছে আমাদের দেশে ছড়ানো হচ্ছে না? সেই জন্য তো জালি কারা হচ্ছে, তো নিম্নমানের ওষুধ কেন হচ্ছে? সুতরাং হচ্ছে সব জায়গায়। এবং ভারতবর্ষ, ওই যে তুমি যেটা বলছো, হ্যাঁ ডেফিনেটলি একটা হসপিটাল ইন্ডাস্ট্রিতে এখন নাম্বার ওয়ান, বা মেডিসিন প্রডিউসিং ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান হচ্ছে চায়নার সাথে সাথে আমরা, কিন্তু জালি প্রোডাক্টগুলো বেরোচ্ছে। আমরা ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর মধ্যে আই থিঙ্ক একটা বিশাল বড় ড্রাগ সাপ্লায়ার এই মুহূর্তে তৈরি হচ্ছে আমাদের দেশে। কিন্তু সেখানে যদি ফেক ড্রাগ তৈরি হয়, সেখানে যদি জালি ওষুধ বিদেশে পাচার হয়ে যায় বা জালি ওষুধ দেশে ছড়িয়ে পড়ে, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার। ভারতবর্ষের মানটা কি হচ্ছে, আমি এটাই বলছি। সত্যি কথা, এটা হতে পারে। এখন আমার কিচ্ছু অসুবিধা নেই, চায়না থেকে পুতুল এনে আমরা এটাকে বলতে পারি যে আমরা বানিয়েছি, কয়েক লাখ টাকার পুতুল, এটা তো হচ্ছে। হ্যাঁ, সে তো রোবট নিয়ে হলো। রোবট নিয়ে হচ্ছে, তো আমরাও জালি বানাচ্ছি। এখন আমরা যদি প্রমাণ করি আমরা আফগানিস্তান আর পাকিস্তানের মতন ড্রাগ ব্যবসায় তৈরি করছি, জালি জিনিস তৈরি করছি, তাহলে এই বিকাশ আমাদের দরকার নেই। আমাদের দরকার সত্যিকারের, যেখানে নিজের থেকে মস্তিষ্ক প্রসূত ওষুধ, এবং ঠিকঠাক ওষুধ যেটা মানুষকে সেবাদানটা করতে পারে। রিসার্চেও অন্য দেশ থেকে টুকলি করে গবেষণা করে ভারতবর্ষে লাভ হবে না, আমি কিন্তু বারবার বলছি। আমেরিকা থেকে টুকলি করে, ইংল্যান্ড থেকে টুকলি করে, একটা ঘটনা ঘটেছে আজকে, যেরকম আমি একটা জায়গায় একটা লেকচার শুনছিলাম, এত বড় বড় কথা, এই ম্যালিগন্যান্সি, হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি আমরা সারিয়ে দেবো। আমি বললাম সবই তো বুঝলাম, জ্ঞানের হেন তেন, কিন্তু আমাকে বল, তাকে আমি আমার থেকে জুড়িয়ে আসে, সেই তো 15 লাখ 17 লাখ টাকা পেশেন্টের পকেট ফুটো হয়ে যাবে, না তো ভিক্ষে করতে হবে। তুই তাহলে আমি কম টাকায় কিভাবে মানুষটাকে একটা খরচের মধ্যে, তার ক্ষমতার মধ্যে আমি তাকে ট্রিটমেন্টটা দেবো, সেটা তো আমাদের করতে হবে। এই জায়গাটা সরকারের একটা বড় দায়িত্ব, যে দায়িত্বটা সরকার এত বছর পরও, 47-এর পর থেকে আর এতদিন পর অবধি পালন করতে পারেনি। কিন্তু চারানায় কফি পার্লামেন্টে খাওয়া যায়, কিন্তু আজকে চারানা কথা যদি স্বাস্থ্য নিয়ে বলা হতো, মানুষ উপকৃত হতো। এই কঙ্কালসার চেহারাটা কোভিডের সময় বেরিয়ে এসেছিল। না, কিন্তু আমরা তো এটা বলেছি যে আমরা সব থেকে বেশি ভ্যাকসিন তৈরি করেছি, আমরা পৃথিবীতে সাপ্লাই করেছি, কিন্তু ভ্যাকসিনের এখন সাইড এফেক্ট নিয়ে আমরা কথা বলছি এবং মানতে বাধ্য হচ্ছে সবাই, তাই তো? আমরা কিন্তু প্রথমে বলিনি ভ্যাকসিনের সাইড এফেক্ট হয়েছে। আগে ইউকে থেকে যখন মামলাগুলো হচ্ছে, লস্যুট হচ্ছে, তখন আমরা এসে বলেছি হ্যাঁ হচ্ছে। তো ঘটনাটা হচ্ছে, আমি
ওই বাবাজিদের নাম ভুলে যাচ্ছি যারা ওই ভ্যাকসিনগুলো তৈরি করেছিল, কেউ ঘোড়া চালায়, কেউ গরু চালায়, যাই হোক যেটাই করে থাকুক। তো আমার বক্তব্য হচ্ছে যে আমার ভ্যাকসিনেও তো আমরা গণ্ডগোল করেছি, সুতরাং ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করাটা প্রথম থেকে করেছিলাম। যখন বিভিন্ন ইন্টারভিউতে আমি বলেছিলাম তাড়াহুড়ো জানে, রাশিয়ার সাথে আমাদের লড়তে হবে না, আমেরিকার সাথে আমাদের লড়তে হবে, আমাদের ভ্যাকসিন কী আছে, কী স্ট্রেইন কী, এগুলো আস্তে আস্তে আমাদের বিজ্ঞানীরা করবে, তাতে সময় দাও। কারণ আমাদের হাতে ওই টাকা নেই। টাকার প্রথম কথা আমরা খরচ করি না, আমরা ডিফেন্সে খরচ করি, পাকিস্তানের সাথে যুদ্ধ খেলি, ঠিক আছে, অনেক ডিফেন্সের খরচ হয়, কিন্তু আজকে 1.5 টাকা মাত্র খরচ হচ্ছে 100 টাকার মধ্যে একটা হেলথ বাজেটে। যতই বড় বড় কথা থাকে, আসল জায়গাতে আমাদের তো লাভবান হচ্ছে না। কিন্তু গবেষণা করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা কোভিডের সময় ধাক্কা খেয়েছি। এই ধাক্কা থেকে আমাদের উঠে আসতে হবে, অনেক বেশি নিজেদের পরিসরটা বাড়াতে হবে, কিন্তু অন্য দেশ থেকে টুকলি করে নিয়ে আসলে কিন্তু হবে না। দাদা, আমি সরকারি হাসপাতালের কথা বিশেষভাবে এই কারণে বলছি, আমরা জানি যে জেনেরিক ওষুধ সরকারি হাসপাতালগুলোতেও সেখানেও দেওয়া হয়, ফ্রিতে ট্রিটমেন্ট হয়। আমরা এটা সবাই বলি যে আমরা ফ্রিতে ট্রিটমেন্ট পাচ্ছি, কিন্তু ফ্রিতে কী ট্রিটমেন্ট পাচ্ছি, এই প্রশ্নটা মানুষ করতে শুরু করেছে। দেখো, এই ভারতবর্ষের কে কেন্দ্র করে দুটো বিষয় আছে। ফ্রি ট্রিটমেন্ট ব্যাপারটা যদি তুমি বলো, NHS ইউকেতে আছে আর বিভিন্ন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজে ছিল, কিন্তু সেখানে ট্যাক্সের মাত্রা কিন্তু প্রায় 60%। মাথায় রাখবে, যা রোজগার করি তার 60% আমি সরকারকে দিয়ে দিতে হচ্ছে, এটা একটা বিরাট ট্যাক্স দিতে হয়। আমেরিকায় ধরাছোঁয়ার বাইরে যদি তোমার ইন্স্যুরেন্স না থাকে, এত ট্যাক্সের ব্যাপারটা চিকিৎসা করানোই মুশকিল। এবার ভারতবর্ষে যে সিস্টেমটা করা আছে, এখন কেউ বলছে কিউবার মতো করো, কিউবার মতো ছোট দেশ। ভারতবর্ষের 140 কোটি যেখানে আছে, সেইখানে মানে 1/6 অফ দ্য পপুলেশন তো আমরা ধরে রেখেছি পৃথিবীর। তো সেখানে এই ট্রিটমেন্টটা হতো, লাভ হতো যদি আমরা প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে আরও স্ট্রং করতাম। আমরা প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে স্ট্রং করতে পারিনি। সাপ কামড়েছে, ওষুধ দিতে পারিনি, ডায়রিয়া হয়েছে, ওআরএস দিতে পারিনি। এই জায়গাগুলো, বেসিক জায়গাগুলো স্ট্রেংথ, কিসে মানুষ মারা যায়, আমাকে তো মৃত্যুটা আটকাতে হবে। হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, সাপের কামড়ে মারা যাচ্ছে, তারা কিডনি অসুখে মারা যাচ্ছে, সেই জায়গায় ডায়ালিসিস, সেই জায়গায় তুমি সুপার স্পেশালিটি সব জায়গায় করে একরকম করতে হবে। করেছো, কিন্তু সুপার স্পেশালিটি যদি একরকম জায়গায় করতে পারো একভাবে, নয়তো কেন 10,000 20,000 করে ফুটফল SSKM-এ হচ্ছে? এটা তো হওয়ার কথা না। না, গ্রামের মানুষ বাধ্য হয়ে শহরে আসছে, এইটাই তো বাধ্য হতে হবে কেন? এটা তো সত্যিই বড় প্রশ্ন। এইটাই তো করা যেত। কিছু ট্রান্সফার পলিসিসে গণ্ডগোল, প্যারাফারনেলিয়া অর্থাৎ যেসব ইনস্ট্রুমেন্টসগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টসগুলো তুমি সব জায়গায় সমানভাবে ব্যবহার করো, সেটা করতে পারোনি। তোমাকে আজকে মেদিনীপুরে যেটা আছে সেটা SSKM-এ আসছে কেন? যদি মেদিনীপুরেও থাকে, মুর্শিদাবাদেও থাকে, মালদাতেও থাকে, তাহলে মানুষকে তো ছুটে আসতে হয় না। 6-7টা জিনিস, এর বাইরে কিন্তু কিছু নেই। এই 6-7টা জিনিস যদি আমরা ম্যানেজ করতে পারি, এক ডায়ালিসিস ইনস্ট্রুমেন্ট, তার ডায়ালিসিস হয়ে গেল। 2 নম্বর, যাতে সাপে কামড়ানো হলে সে যেন বেঁচে যেতে পারে। 3 নম্বর, হার্ট অ্যাটাক হলে যেন তার একটা প্লাস্টি অ্যাঞ্জিওগ্রামের ব্যবস্থা করা যায়। 4র্থ, যে বড় সার্জারি তো, ছোটোখাটো যা যা সার্জারি, সে অ্যাপেন্ডিসাইটিস হোক, সে গল ব্লাডার সার্জারি হোক, ল্যাপকলি হোক, এগুলো হয়ে যাক। 6-7টা জিনিস যদি আমরা ব্যবস্থা করতে পারি পেরিফেরিতে, বিভিন্ন প্রান্তরে, তাহলে এই সমস্যা হয় না, PG হাসপাতালের ওপর এত চাপ পড়ে না। আজকে এন্ডোস্কোপি হতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে এখানেও একটা ব্যাপার আছে, এন্ডোস্কোপি এমন লোকের হাতে হাতে পড়ছে, এগুলো ইনস্ট্রুমেন্টেশন কিন্তু অবজারভার, পুরো ডিপেন্ডেন্ট অন দ্য অবজারভার। এখানে যখনই অবজারভার ভুল রিপোর্টটা দিচ্ছে, তাহলে কিন্তু আমি একদম শেষ হয়ে গেলাম। আমি ডাক্তার ডিপেন্ড করে আছি অবজারভারের ওপর, কীরকম রিপোর্টটা পাচ্ছি। পেশেন্ট ডিপেন্ড করে আছে অবজারভারের ওপর। যে সমস্যাটা ভারতবর্ষে তুমি দেখতে পাবে আল্ট্রাসাউন্ড নিয়ে হচ্ছে, একটা মামলা হয়েছে, মানে হয়েছিল, সেটা হচ্ছে ডাক্তার আল্ট্রাসাউন্ডের রিপোর্টে দিচ্ছে গলস্টোন। সে যখন মানে কোনো একটা ডাক্টে আছে, সে তো ERCP করতে গেছে। ERCPটা হচ্ছে ডাক্তার ঢুকে প্যানক্রিয়াটিক ডাক্তার দেখা, সেটা ঢুকে গেছে, গিয়ে ওখানে প্যানক্রিয়াটাইটিস হয়ে পেশেন্ট মারা যায়। এখন সেখানে স্টোন ছিলই না। তো আল্ট্রাসাউন্ড যারা ভুল রিপোর্ট, এখন এরম তো গাইডলাইন নেই, ডাক্তার 2-3টে করে আল্ট্রাসাউন্ড রিপোর্টের পর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কত খরচ করবে তারা? এই জায়গাতে সরকারকে কিন্তু অনেক স্ট্রিক্ট হতে হবে। যার হাতে আল্ট্রাসাউন্ড মেশিনের প্রোবটা,
সেটা যেন খুব পারফেক্ট হয়। সে পরিষ্কার কথা, আমি এই ব্যাপারে প্রচণ্ড করা। যদি তুমি না জানো, ইউ আস্ক ইউর সিনিয়র, ডোন্ট বি ওভার কনফিডেন্ট। তোমার কনফিডেন্সের ওপর আমার দর। তুমি যদি কনফিডেন্ট না হও, ইউ আস্ক দ্য সিনিয়র, ইউ হ্যাভ টু শেড ইউর ইগো। এই জায়গাটা আমার কাছে খুব স্পষ্ট, মেডিসিনে ডাক্তার হয়ে আমি একদম স্পষ্ট বলি এটা। দাদা এই জায়গাতেই আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে আনবো, যেটা বারবার শোনা যায় যে সিনিয়র ডাক্তাররা আসতে চান না, জুনিয়রদের দিয়েই ট্রিটমেন্ট হচ্ছে। এটা কিন্তু একটা মানে মানুষের মনে ক্ষোভের জায়গা তৈরি করছে। এরকম ঘটনা ঘটে, একদম মিথ্যে কথা না তো। আমরা আমাদের সময় দেখি রে, সিনিয়ররা আসেনি, তুমি আমি বেশ জুনিয়ররা আমরাই ম্যানেজ করে গেছি, আমরা শিখেছি। কিন্তু আমরা ধরে বেঁধে সিনিয়র কাছে জিজ্ঞেস করতাম, কিন্তু এরকমও হয়েছে সিনিয়ররা দেখে না। এটা শুধু সরকারি বেসরকারি সব জায়গায় হয় না, সব জায়গার কথাই আমি মানে বলছি। জুনিয়ররা জুনিয়রদের দিয়ে কনসালটেন্ট হয়তো 2 মিনিট দেখছে, আর জুনিয়ররা সারাক্ষণ আছে। ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটা যেন না হয় যে আমি সিনিয়র হয়ে দেখলাম না, আমার জুনিয়র এসে সাইন করে দিয়ে গেল কনসালটেশন শিটে। এই জিনিসটাও কিন্তু হয়। তার মানে আমি ফরজারি নিজে হচ্ছে। প্রত্যক্ষ প্রমাণ এটার, এই কারণে আমি আরো আপনাকে এটা জানতে চাইলাম হ্যাঁ, আপনার কাছ থেকে। ফরজারি হয় তো। আমি ওই জন্য প্রথম দিন আমার যারা জুনিয়রদের শেখাই যে তোমাদেরকে আমি শিক্ষক হয়ে ফরজারি শেখাবো না, আমার হয়ে সই করতে হবে না তোমাকে। আমি নিজে পেশেন্ট দেখবো, আর যেদিন আসবো না অ্যাবসেন্ট, আই এম অ্যাবসেন্ট, আমি অন্য কাউকে বলবো দেখে দিতে। তো এই আমার অসুস্থতা ছিল, তো অন্য একজন দেখেছে। তো ঘটনাচক্রে হচ্ছে আমি পরিষ্কার সেটা বলবো, আমি ভুল জিনিসটা শেখাবো কেন? সে তো আমার ছাত্র। জুনিয়রকে শেখাবো যেরম, জুনিয়র কাজটাও করবে, কারণ জুনিয়র কাজ না করলে শিখতে পারবে না, এটাও কাজ ফ্যাক্ট। তো করতেই হবে, সেখানে তো কোনো প্রশ্নই নেই। ডাক্তারির সাথে ডাক্তারিতে যত তুমি শিখবে, খালি বই পড়ে হবে না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স প্রত্যেক দরকার। দিন তোমাকে শেখাবে ডাক্তারি। ক্রিকেটের মতন, ক্রিকেটে একসময় যেরকম উল্টো দিকে কেউ আমরা ব্যাট চালাতো না, যারা এখন একসময় গাভাস্কাররা খেলতো, কিন্তু এখন উল্টো দিকে ব্যাট, সেটাও একটা ইনোভেশন হচ্ছে। এই ইনোভেশন মেডিকেল সায়েন্সেও হচ্ছে। তোমাকে জানতে হবে কীভাবে ম্যানেজ করবে, কোন সময়টা কী হতে পারে, সবটা বই পড়ে হয় না। সুতরাং জুনিয়রদের সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তাকে গার্ডার করতে হবে। আর সিনিয়র, কিন্তু সিনিয়ররা পেশেন্ট না দেখে পুরোটা জুনিয়রদের ওপর চালিয়ে না, দেওয়া। এরকম ঘটনা ঘটছে তো। ঘটছে, সেটা তো আমি অস্বীকার করছি না, এবং যদি ঘটে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখন কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ যদি চোখ দুটো বন্ধ করে রাখে, আবার কিছু করার নেই, স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া উচিত। যখন ধরুন একটা বিল আসছে, হসপিটালে ভর্তি হলেই তো এখন মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা, যদি আমরা প্রাইভেট হসপিটালে ভর্তি হই, এর কমে তো আর বিল হয় না দাদা। তখন যখন আমরা দেখতে পাই, তখন আমরা অনেক সিনিয়র ডক্টরদের নাম দেখতে পাই যারা কোনোদিন আসেনি দেখতে। এই প্রবলেমের সলিউশন কি করে হবে? এই সলিউশন একমাত্র হসপিটাল কর্তৃপক্ষ করতে পারে। আর সরকার, বেসরকারি হাসপাতাল তো সরকারি পারমিশন নিয়েই করেছে, কোথাও 1 টাকা জমি নিয়ে করেছে, কোথাও হয়তো কিছু টাকা দিয়েছে। তো ঘটনাচক্রে হচ্ছে সেখানে সরকার বসে থাকে কেন? কারণ সরকারের সুবিধা আছে বলে। সরকারের মন্ত্রীর একটু আনন্দ নিয়ে নেবে কিছুদিনের জন্য, 10 দিন ভর্তি থাকবে। আমি জেল থেকে বেরিয়েই 6 মাস বসে থাকলাম, যে জেলের হাওয়া খেলাম না, হাসপাতালের হাওয়া খেলাম, তারপরে আবার জেল থেকে একেবারে সোজা জেল না, হাসপাতাল থেকে বেরিয়ে আমি বেল পেয়ে গেলাম। বাহ! এই যদি হয়, এই যে সুবিধাটা গিভ অ্যান্ড টেক করতে গিয়ে সেই মন্ত্রী, সেই নেতা সাধারণ মানুষের কথা কি বলবে? একটু কমিয়ে দাও, এমনি কমানো থাকে ভাই, বাড়িয়ে কমানো যায়। ওই সেলে যেরকম মাঝে মাঝে হয় না 50% ডিসকাউন্ট, আমি 50% বাড়িয়ে দিয়ে 50% ডিসকাউন্ট করে দিলাম, এরকম হচ্ছে। মানুষ মাঝখান থেকে বললো বা অনেক কমে গেল, কিন্তু কমে তো হাসপাতালের লাভটা তো তুমি আটকাতে পারবে না, সেই লাভটা লাভই থেকে যায়। কেউ নিজের ক্ষতি করে না, আর ব্যবসাটা কেউ ক্ষতি করে কেউ ব্যবসা করে না, এটা পরিষ্কার কথা। তো এরা জানো এই জিনিসটা ঘটছে, কিন্তু একটা কথা, নৈতিকতার স্খলন হয়েছে। মানে এথিক্স কোথায়? স্খলন হয়েছে তো, নৈতিকতার স্খলন হয়েছে। ডাক্তারির যে স্খলনটা, সেটা তো হয়েছে। আমার দরকার নেই আমি একটা প্রসিডিওর করে দিচ্ছি, আমার দরকার নেই একটা অ্যাঞ্জিওগ্রাম করে দিচ্ছি, আরে করে তো দিই, তারপরে বেরোলো মাইল্ড, কিছু নেই। আমার ইচ্ছে হলো একটা এন্ডোস্কোপি করে দিই, আমার ইচ্ছে হলো একটা কোলোনোস্কোপি করে দিই। ইচ্ছেটা, মেশিনটা পেয়ে গেলেই আমি একটু মেশিনটা দিয়ে একটু হাতিয়ে নিই, এই জিনিসটা তো হচ্ছে। কিন্তু উল্টো দিকে একটা আছে, এরমও ঘটনা ঘটে। দেখো, আজকাল মানুষ ডাক্তাররা একটু পেশেন্টদের প্রতি একটু ভয়ের দিকেও একটা আছে, যে কথায় কথায় মামলা, কথায় কথায় ওই। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা ভুল করেছেন, আমি আবার বলবো, ওই কমিশন তৈরি করা। কমিশনে ডাক্তাররা প্রচুর অপমানিত হয়েছিলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদমই করার কোনো প্রয়োজন ছিল না। সেখানে কিছু অসভ্য ডাক্তার, আমি একদম এইভাবে বলছি, অসভ্য কিছু ডাক্তার, অসভ্য কিছু পুলিশ সেই কমিশনে কিন্তু ভর্তি ছিল। জাজ
তাকে নিয়ে কোনো কিছু বলার ছিল না, তিনি যথেষ্টই ভদ্র ছিলেন, কিন্তু কিছু ডাক্তার নিয়ে, কিছু ডাক্তারের প্রতি ব্যবহার, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ছিল। এবং একজন ডাক্তার আছেন যিনি সব জানে, সর্বজ্ঞানী, তাকে তুমি স্পেস শাটল নিয়েও কথা বলতে পারবে, সুনিতা উইলিয়ামসকে উনি নিয়ে আসতে পারবেন, তারপর উনি মাটি থেকে আরও কী কী মিনারেল পাওয়া যায়, আরও যদি ভারতবর্ষে তেল টেল বার করা যায়, ওনাকে জিজ্ঞেস করলে উনি সব জানেন। উনি এবং উনি কীভাবে, এবং আমি জানি না, একজন নেতার মুখেই শোনা যে উনি কীভাবে ওনার নিজের একটা হাসপাতালও তৈরি করেছেন, সে ব্যাপারে আমি আর যাচ্ছি না। কিন্তু ওই ডাক্তারকে তুমি মেইন স্ট্রিম মিডিয়াতে সব যায়, উনি সবটা জানেন, মানে ওনার থেকে অত বড় অমনিসিয়েন্ট লোক আমি এখনও পর্যন্ত দেখিনি। কি তো মুশকিল হচ্ছে, তাকে নিয়ে নিচ্ছ কমিশনে। তিনি ডোনাল্ড ট্রাম্পকেও মানে শায়েস্তা করতে জানেন। তো যাই হোক, আমি আর সেসব কিছু বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে কমিশনটা, আমার বক্তব্য এটা, আমার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ পরিষ্কার যে এই কমিশনটাকে এবার একদম একদম অ্যাবান্ডন করে দিন, একদম এটাকে ডিসমিস করুন, দরকার নেই, দ্যাট দিস শুড বি ডিসপ্যান্টেলড অ্যাট দ্য আর্লিয়েস্ট। তো এটাকে এই জায়গায় যদি কোথাও ডাক্তারদেরও কেউ ভরসাটা দিতে হবে, অনেক অনেস্ট ডাক্তার আছে, না সেটা তো আছে বলেই সিস্টেমটা এখনো চলছে। আর আমরা না অনেকটা আরবান সেন্ট্রিক আলোচনা করি। আচ্ছা, গ্রামের দিকে দেখো তো, সে কষ্টটা এক একজন ডাক্তার আছে যারা কতটা কষ্ট করে প্র্যাকটিস করছে, মানে কোনো রকম তাদের কোনো লোভ নেই, তাদের কোনো কিছু নেই, তারা কিন্তু সাইকেলে করে যাচ্ছে। তো কলকাতার থেকে যে রুরাল সাইডটা, আমরা রুরাল সাইডটা নিয়ে আলোচনা করি না, ওখানে কিন্তু অনেক ভালো ডাক্তার আছে যারা। দাদা ভালো ডাক্তার আছে, কিন্তু একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, গ্রাম বাংলা কিন্তু কোয়াক ডাক্তারের উপরই চলে এখনো, এটা তো অস্বীকার করার জায়গা নেই। দেখো, এখানে কিন্তু একটু রাজনীতি আসবে। যে কোয়াক ডাক্তার প্র্যাকটিস করছে, সে কোয়াক ডাক্তার কিন্তু রাজনৈতিক নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানের আশীর্বাদ ছাড়া করছে না। সে আজকে এত রমরমা কেন? সেখানে ওষুধের সাথে তার কিছু ব্যবসা আছে, দরকার নেই তাকে একটা ডেকাড্রন গুজে দিচ্ছি, দরকার নেই তাকে একটা ওষুধ গুজে দিচ্ছি। এই যে কোয়াক প্র্যাকটিসটা কেন হয়েছে? কারণ প্রাইমারি হেলথ সেন্টারে ডাক্তারের একটা অভাব ছিল, আর ডাক্তার তো মার খাওয়ার জন্য যাচ্ছে না, তার উপর বিষটা ছিটিয়ে দেওয়া হচ্ছে, এটার জন্য যাচ্ছে না। ডাক্তার যাচ্ছে চিকিৎসা করতে, সেখানে যদি তার প্যারাফার্নেলিয়া, তার যদি হাতে অস্ত্র না থাকে, নিধিরাম সর্দার হতে যাচ্ছে না, ঢাল তরোয়ালহীন নেই। তো সেখানে ডাক্তারকে আজকে ওই জায়গায় থেকে কোয়াকের প্র্যাকটিস, কোয়াকের ওখানে ক্ষমতা বেশি, পরিচিতি বেশি, সে কাজটা হয়েছে, যেটাতে ব্যর্থ হয়েছে প্রত্যেকটা সরকার। সে 47-এর পর থেকে যদি পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা করো, ব্যর্থ হয়েছে। এটা অল ওভার ইন্ডিয়াতেই প্রবলেম। অন্য জায়গায় আরও খারাপ, আমি তাও বলছি। অন্য জায়গায় যদি কোয়াক প্র্যাকটিস দেখো, সেটা আবার আরবানাইজড হয়ে গেছে, আরবান এরিয়াতেও কোয়াক প্র্যাকটিস হয়। আমাদের এখানে অ্যাটলিস্ট এই জায়গাটা কম, কিন্তু ঘটনাচক্রে এরমও হচ্ছে, কিছু টেলিভিশন আবার কোয়াক ডাক্তারকে টেলিভিশনে বসিয়ে দিচ্ছে। স্কিলটা কোথায়? টাকা দিচ্ছে, টেলিভিশনে বসে যাচ্ছে। এইগুলোর বিরুদ্ধে তো মেডিকেল কাউন্সিলের আরেকটু নজর, কঠোর হতে হবে। মেডিকেল কাউন্সিল ডাক্তারদের বলে দিচ্ছে তোমাদের এত এত ক্রেডিট পয়েন্ট আনতে হবে। আরে ক্রেডিট পয়েন্ট করতে গিয়ে ডাক্তারের কম পয়সা যাচ্ছে না কোম্পানির কম পয়সা যাচ্ছে, বা কোম্পানির টাকায় সে খেলো, সে কোম্পানিকে খুশি করতে ডাক্তার ওষুধ লিখবে, ও বলো লাভ নেই, এক্স কোম্পানিকে সে আমার 10,000 টাকা দিয়ে আমার ফর্ম ভর্তি করিয়ে দিল, ক্রেডিট পয়েন্ট আর্ন করতে হবে, কারণ আপডেট হতে হবে। এই কোম্পানিকে খুশি করব আমি, তারপর আমাকে 10,000 টাকা দিয়ে করে দিল, আমি 10,000 টাকা কেন 30,000 50,000 দেবো? মেডিকেল কাউন্সিল এটা আবার একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমি আবার বলছি। সুতরাং ভবিষ্যতে 2026-এর নির্বাচন, কে আসবে সেটা আমি যাচ্ছি না, যেই আসুক, মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্তটাও আমি কিন্তু তীব্রভাবে বিরোধিতা করি। আপনি যে কথাটা বললেন তাতে তো এটা দাঁড়াচ্ছে এমনিতেই ডক্টরদের ফেভারিট ব্র্যান্ডস থাকে, এরপরে আরও বেড়ে যাবে। বাড়বে তো, সেই জন্যই তো মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্তটা আমি প্রোটেস্ট করছি, আমি বিরোধিতা করছি। এটা কেন আমরা মেডিকেল কাউন্সিল করুক না, 2,000 টাকা নিক, মেডিকেল কাউন্সিলের প্রোগ্রামে হবে। মেডিকেল কাউন্সিল পারমিশন দিচ্ছে, অন্য কোম্পানিরা অ্যারেঞ্জ করছে, ডাক্তাররা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করছে, সেখানে 10,000 5,000 7,000 17,000 এত করে দিতে হচ্ছে, আর এগুলো তো কোম্পানি দিয়ে যাচ্ছে অনেক সময়। আর এই 17,000কে পোষাতে সেই কোম্পানিকে খুশি করবই আমি। এই জায়গাটা না আমাদের এখনো পর্যন্ত পলিটিক্যাল থটসটা খুব খারাপ। মানে আমাদের প্রথম ভুলটা করেছে হচ্ছে কামরুদ্দিন আহমেদ, কংগ্রেসের একজন মিনিস্টার ছিল, যে ডাক্তারকে কনজিউমার আইনে নিয়ে এলো। এটা ভয়ঙ্কর ভুল। ওটাই ভুল ছিল, ওটাই কামরুদ্দিন আহমেদ কংগ্রেসের একজন হয়েছিল ওই সময়, এটা নেওয়া
মানে বিরোধিতা আরও করা উচিত ছিল। এই বিরোধিতা করতে না পারাটাই কিন্তু অক্ষমতা ছিল বাকির রাজনৈতিক দলের। কেন করেনি জানি না, কিন্তু এটাই বিরোধিতা করা উচিত ছিল। এইটা কিন্তু একটা সবচেয়ে বড় ভুল। একবার ডাক্তারকে তুমি ফাঁকা জায়গাটা দেখিয়ে দিয়েছো, ভাঙা বেড়া, শিয়ালকে ভাঙা বেড়া তুমি দেখানোর ভাঙা মতো। বেড়া দেখিয়ে দিয়েছো, তারপর ডাক্তাররা এখন অ্যাডভার্টিজমেন্টও করবে, কারণ কনজিউমার ডাক্তারদের এখন তুমি কিছু আটকাতে পারবে না। অনেক মানুষের মুখে আপনি শুনতে পাবেন যে আমার মেডিসিনের জন্য আমি ওই মেডিসিনটা পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, কিন্তু ডাক্তারবাবু বলেছেন অমুক ফার্মেসিতে গেলে ওখান থেকে পেয়ে যাবে। ওই পার্টিকুলার একটা ফার্মেসি, দুটো ফার্মেসি থেকেই মেডিসিন পাওয়া যাবে, ওখান থেকেই নাও, অন্য কোনো ব্র্যান্ডের মেডিসিন নিলে ভালো কাজ হবে না, এরকমও ডক্টররা বলছেন। দেখো এই জায়গাটা আমি একটু, এটা এটা প্রশ্নটা তোমার সঠিক। কিছু ফার্মেসির সাথে কিছু জায়গায় এটা আছে, এটা নিয়ে আমি একদম অস্বীকার করছি না, কেমন ক্যামেরাই বলছি, আছে, নিশ্চয়ই আছে। আবার উল্টো দিকে অনেক সময় হয় কি, ধরো একটা প্রোডাক্ট লেখা হয়েছে, লিখে পাচ্ছে না, তখন কোনো জায়গায় নাম্বার দিয়ে দেওয়া, তার থেকে ডিসকাউন্ট নেওয়ানো, না, সেটা তো অবশ্যই, সেটা তো একেবারে অন্য জিনিস, সেটা একদম করা অন্য। যায়। তো এইবার যেটা তোমাকে বলা, সেটা হচ্ছে জেনেরিক নামটা লেখাটা একটা বাধ্যতামূলক করেছিল, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা জীবনের একটা দেখেছি। আমি তখন চেম্বার ব্রডস্ট্রিটের দিকে ছিল, পার্সাকাসের দিকে। আমি এরম লিখছি, বারবার ফোন আসে। সিম্পল প্যারাসিটামলের জন্য ফোন এসছিল, তার উত্তর ছিল স্যার आप वो नाम लिख लीजिए, वो कोई दूसरा नाम लिख दीजिए, पैरासिटामल समझ में नहीं आ रहा है। তো এখন তুমি কোথায় যাবে? তুমি তার মানে তো প্রশ্ন উঠছে দাদা, যারা ফার্মেসিতে বসে রয়েছেন তাদের নিয়ে প্রশ্নচিহ্ন চলে হ্যাঁ, আসছে। দেখো ফার্মেসিতে এখন একটা কথা তোমাকে চিন্তা করতে হবে। আগে হয়তো সে বালি চুন সুরকির ব্যবসা করতো, তারপর সে একটু যাতে উঠে গেছে, একটা ফার্মেসি করে নিয়েছে। কিন্তু ফার্মেসি করতে গেলে তো সহজ না, একজন ফার্মাসিস্ট লাগে। না, শুধু লাইসেন্স হলেই হয় এখন। লাইসেন্সের পর একজন ফার্মাসিস্টের সই লাগে, লাইসেন্সটা কে সে সই টাকা দিয়ে কেনা যায় দাদা, এখন সেই ফার্মাসিস্টকে তুমি দোকানে পাচ্ছ? কখনো পাওয়া যায় পাবে না। না। তা কাকে পাবে? আমি কাউকে ছোট করছি না, স্বল্প শিক্ষিত তারা এতটা জানে না, তারা সাইড এফেক্ট কিছু জানে না। তোমাকে আজকে আমেরিকায় ফার্মাসিস্ট থাকে, একটা দোকানে গিয়ে ইটস নট সো ইজি টু প্রকিওর আ মেডিসিন, প্যারাসিটামল, অ্যান্টি অ্যালার্জিক অবধি, গ্যাসের মায়ালেনটা অবধি আমেরিকায় পাবে, গ্যাসের আমাদের এখানে যা গ্যাসের ওষুধ। এছাড়া আর বাকি ওষুধগুলো হচ্ছে সবই প্রেসক্রিপশন বেসড। সেখানে ডাক্তারদের প্রেসক্রিপশন, ডাক্তারকে গিয়েও ওখানে লাইসেন্সটা দেখাতে হবে, কার্ডটা, যে আমি মেডিকেল ডক্টর ওরা ভেট ডক্টর, যেটা হলে তাহলে কারণ আমেরিকাতে ভেট ডক্টর মেডিকেল ডক্টরদের সম্মান কিন্তু এক, হ্যাঁ। এটা মাথায় রেখো। তো ঘটনাটা হচ্ছে যে এটা দেখাতে হবে, কিন্তু আমাদের এখানে তুমি যাও, একমাত্র এখন যেটা ভালো সেটা হচ্ছে দেখবে অ্যালপ্রাজোলাম বা যে ওষুধে ঘুম পাড়ানির ব্যাপার থাকে সেগুলো একটু কম দিচ্ছে কিছু সেন্সেবল দোকান। না না, তাও দিয়ে দেয়। যদি তোমার খুব পরিচিত থাকে দিয়ে দেবে, কিন্তু তাও কমেছে। কিন্তু অ্যান্টিবায়োটিক মিসইউজ তো হচ্ছে। তুমি যাও দোকানে, যা খুশি তোমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু যে দিচ্ছে সে তো বুঝতে পারছে না, তার তো মেকানিজম অফ অ্যাকশন সে জানে না। ফার্মেসিস্ট সে তো পড়েছে, সে তো ওখানে নেই, অ্যাবসেন্ট। তুমি যেটা বলছো সত্যি কথা, ফার্মেসিস্ট না থাকলে জেনেরিক নাম দিয়ে ওষুধ লেখানোটা ইট ইজ অ্যান ইম্পসিবল টাস্ক। কয়েকটা দোকান পারবে, 70% দোকান ফেল করবে। এর সলিউশন কি? সলিউশন আরও কঠোর ব্যবস্থা, কঠোর ব্যবস্থা, আর কিছু কিছু জায়গায় কঠোর ব্যবস্থা। তোমাকে একটা কথা বলি, আজকে থ্যালাসেমিয়া ট্রেট এখনও হচ্ছে। আমরা গায়ের জোরে স্কুলে ঢোকার সময় যদি পরিষ্কার সবাইকে ব্লাড দিয়ে দেখে নিই যে থ্যালাসেমিয়া ট্রেট আছে কি না, ফিউচারে আমরা থ্যালাসেমিয়া হবে না, আটকে দিতে পারবো। না, আগে তো ক্যাম্পেনও হতো, এখন তো সেগুলোও দেখি না। তা করা উচিত, কিছু কিছু গায়ের জোরে করো যেগুলো ভয়ে লোকে করবে। আজকে আমেরিকা কিন্তু এই গায়ের জোরটা করছে সুন্দরভাবে। তুমি যদি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং না করো, তুমি প্রিমিয়াম পাবে না, তুমি ইন্স্যুরেন্স পাবে না, তোমাকে 40-এর পর কিছু স্ক্রিনিং তোমাকে করতে হবে। তোমার যদি ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার থাকে, কারণ আমেরিকার বা অন্য দেশে একটা সুবিধা আছে, তোমার হাতে কিন্তু প্রেসক্রিপশন থাকে না, তোমার হাতে খালি লিস্ট ধরিয়ে দেওয়া হয়। প্রেসক্রিপশন পুরো ফাইল ডাক্তারের কাছে থাকছে, ডাক্তারের অফিসে, তার কাছে পুরো হিস্ট্রি আছে। তুমি জালিগিরি করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি গিয়ে
তোমাকে যদি প্রত্যেক বছর, সেটা তো এক ধরনের গায়ের জোরে তোমার ভালোটাই করছে, সরকার আমাদের এখানে সেটা করতে পারতো। আজকে ছোট ছোট দেশ সেখানে থ্যালাসেমিয়া ফ্রি করতে পারছে, করতে পেরেছে তো। গ্রিসের গ্রিসে অনেকটা করে ফেলেছে, আরও কিছু কিছু দেশ আছে যেগুলো করে ফেলেছে। তো সেই জায়গায় একটু জোর করতে হবে, করলেই হবে। আমি এই প্রশ্নটা আপনাকে কেন করলাম, এই যে ফার্মাসিস্টদের নিয়ে, আমার বোন ফার্মাসি পড়ছে এবং ওদের কাছ থেকে অনেক কথা শুনতে পাই যে ফার্মাসির লাইসেন্সটাও নাকি 10,000 20,000 টাকায় বিক্রি হয়। মানে তাদের যাওয়ারও দরকার নেই, শুধুমাত্র লাইসেন্সটুকু এবং সাইনটুকু করে দিলেই তারা টাকা পেয়ে যাবে মাসে মাসে। তার মানে আমরা একটা ভয়ঙ্কর বিপদের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, আমরা ভাবছি না কেউ। 20,000-এ কেউ কাজ করে না, 20,000-এর ওপর যায়। তো এখন যাই হোক, কিন্তু হচ্ছে, এটা যে হচ্ছে, এখন লাখে কথা বলে। তো যেটা তুমি বলছো, ফার্মাসি যদি এরম হতে থাকে মানুষের অসুবিধা হবে, সাইড এফেক্ট। একজন ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি, সে হয়তো ড্রিঙ্ক করে, তাকে আমি মেট্রোনিডাজল ওষুধটা বোরের সুখে, তার হয়তো ডায়রিয়া হয়েছে, আমি মেট্রোনিডাজল ওষুধটা দিয়ে দিলাম, আর তার তো ডাইসালফাইডাম রিয়াকশান হয়, সে তো মরে যেতে পারে। তো সেখানে আমি তো তাকে জিজ্ঞেস করে নেব, সেখানে আমি বলে নেব। সুতরাং ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধেও ফার্মাসিস্ট তো জানে, কিন্তু যে আজকে বিক্রি করছে বিক্রেতা জানে না। বিক্রেতাকে আমি আশাও করতে পারি না, কিন্তু এটাই সমস্যা। আমি আবার বলছি, আমরা আরবান সেন্ট্রিক হয়েও এই সমস্যার মধ্যে পড়ছি। তবে তুমি বোঝো রুরাল পিকচারটা কি, গ্রামের ছবিটা। ম্যাক্সিমাম জায়গায় গ্রামের দিকে এখনো পর্যন্ত ওষুধের দোকানে গিয়ে, তারা যেটা বলেন, আমি তাদের একদম ভাষাতেই বলছি, ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে এসেছি, ডক্টর দেখিয়ে নয় কিন্তু। তার মানে তাদের যে সমস্যা হচ্ছে, তারা কোনো ফার্মাসিতে যাচ্ছেন এবং গিয়ে প্রবলেমটা বলছেন, সেখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে। এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা ওষুধ দিচ্ছেন তারা সম্পূর্ণভাবে সেই সাবজেক্টটায় শিক্ষিত নন। যে দেশে গোমূত্র নিয়ে কোভিডের সময় গোমূত্র সারিয়ে দিচ্ছে, যে দেশে এই আলোচনাটা হয়, মানে এই আলোচনাটা হয়েছে, মানে আমাকে টেলিভিশন প্রোগ্রাম করতে হয়েছে কোনো মেইন স্ট্রিম মিডিয়ায়, কোনো ভদ্রলোক, তিনি গোমূত্রর প্রচারক, যে ওটা হলে কোভিড ছেড়ে যায়। সেই দেশে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনতে অসুবিধাটা কোথায়? ডাক্তার দেখাতে হচ্ছে না, কারণ ওখানে তারা তো জানে তিনি হাফ ডাক্তারবাবু, খেয়ে নিচ্ছেন অ্যাজিথ্রোমাইসিন, খেয়ে নিচ্ছেন কোয়ামক্সিক্ল্যাভ, মেট্রোনিডাজল নিয়ে দিচ্ছে, সে সবই জানে। আজ এই যে কথায় কথায় দেখবে আমরা লোপেরামাইড, আমি আর নামটা বলছি না, এগুলো লোপেরামাইড, দাদা একটু নামটা বলুন, মানুষের বুঝতে সুবিধা হবে। লোমোটিল বলে একটা ওষুধ, লোপেরামাইড, দুম করে আমরা ডায়রিয়া হচ্ছে খেয়ে নিচ্ছি, সবাইকে দেওয়া হয়। এরপর যদি তুমি এটার ইনফেকশন হলে টক্সিক মেগাকোলন বলে একটা হয়, সাথে মৃত্যু কতটা জানো? 30% মর্টালিটি, 30% মর্টালিটি এই অপারেশন করতে গিয়ে। তো সেইখানে এই সব রোগকে আমরা ইনভাইট করব যদি আমি ড্রাগের এফেক্টটা না জানি, তো আমরা কী করে? আমাদের বাঁচতে গেলে আমরা জানতে হবে, আর পরিষ্কার কথা, ইউ হ্যাভ টু বি পারফেক্ট। মেডিকেল সায়েন্স ইজ নট পারফেক্ট, এটাও ঘটনা। 2 and 2 4 নয়, মেডিকেল সায়েন্স ডাজন্ট ফলো দ্য সাইকেল অফ অ্যারিথমেটিক, এটা একদম ঘটনা, কিন্তু বাট ইট ইজ এ সায়েন্স। এইবার যেটা হচ্ছে, ওই সায়েন্সটাকেও করতে গেলে ইউ হ্যাভ টু বি ভেরি পারফেক্ট, পারফেক্ট হতে হবে। তুমি যখন পারছো না, ইউ রেফার ইট টু সামওয়ান হু ক্যান হ্যান্ডেল দ্য কেস ইন আ বেটার ওয়ে। এটা আমি পরিষ্কার বলছি, ইগো নিয়ে লাভ নেই, মেডিকেল সায়েন্সে ইগো নিয়ে লাভ নেই। ইউ হ্যাভ টু শেড ইউর ইগো ফার্স্ট। আমি যখন পেশেন্টকে দেখছি, ইউ সোয়ালো ইউর প্রাইড, ইউ শেড ইউর ইগো। তুমি যদি পাচ্ছ না, আমি রেফার করে দেবো, ইজ বেটার ইউ সি অ্যানাদার ডক্টর। কিন্তু আমি সবটা জেনে ফেলছি, এটা ভুল, আমি সবটা জানি, এটা ভুল। না, এই প্রবলেমের সলিউশনটা দরকার দাদা। কেননা আপনি ভাবুন, এই যে সরকারি হাসপাতাল নিয়ে আমরা কথা বলছিলাম, অল ওভার ইন্ডিয়াতে এই সরকারি হাসপাতাল থেকে ওষুধ পাচারের একটা চক্র কাজ করে, এটা আমরা সবাই জানি। উপরে উপরে আমরা সবাই জানি, সাধারণ মানুষ প্রচুর কথা বলে, কিন্তু এটার কোনো সলিউশন হয় না। সলিউশনটা আমি তখনই করতে পারবো যখন ট্রান্সপারেন্সি অফ দ্য সিস্টেম থাকবে, ফ্লোটা যদি ঠিক থাকে, সাপ্লাই লাইন যদি ঠিক থাকে। তুমি শুনেছো ভালো করে, কোভিডের সময় মেডিকেল কলেজ থেকে রেমডেসিভির চুরি গেছে। তা চুরি করছি আমি, তুমি চুরি যদি করতে চাই, একটা মানুষের হেলথ দিয়ে আমি কি এতটা মানে ইজিলি খেলবো? লাইফ ইজ ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু গিভ এমফেসিস অন সামবডিজ লাইফ। তো এই লাইফটাতে আমরা কোথায় দিচ্ছি? আমরা তো জীবন নিয়ে খেলছি। মানুষের কথাও দাদা এখানে বলতে হবে।
ধরুন সরকার, যে কোনো সরকারই হোক না কেন, আমরা সরকারের প্রসঙ্গে কথা বলি, কিন্তু আমাদের বেসিক মানুষদের যে নৈতিক অধঃপতন হচ্ছে সেটা কিন্তু আমরা ভাবছি না। আজকে আমরা একটা হেলথ সেক্টর নিয়ে, বাচ্চাদের ওষুধ অবধি নিয়ে আমরা যদি বিজনেস করি, আমরা যদি সেখানে ব্ল্যাক মার্কেট একটা তৈরি হয়ে যায় আলাদা করে, কিভাবে চলবে? মানে আমরা মানুষরাই তো আস্তে আস্তে আর মানুষ নেই। মানুষের চাহিদা কম, মানুষকে নলকল জল দিয়ে দিলেই মানুষ খুশি। মানুষের রাজনীতিকে আমি পেয়ে গেছি আমার কাজ, এখন এসআইআর পেয়ে গেলে তো আরও ভালো, 1,500 পেয়ে গেলে আরও ভালো, আরও একটু বাড়িয়ে দিলে আরও ভালো। মানুষের চাহিদাটা কমে যাচ্ছে। কারণ মানুষ সেই জায়গায় শিক্ষিত হতে পারছে না। মানুষকে যদি শিক্ষিত আর ডিগ্রিধারী কিন্তু এক নয়, এটা কিন্তু একটা ভুল আমাদের। শিক্ষিত হওয়া, যে জ্ঞান লাভ করা, যে আমার সমস্যাটা কোথায় আমি তাকে জিজ্ঞেস করব, সেই সমস্যার বিষয়ে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি, জানতে পারছি না। এবং ঘটনাচক্রে এই যে পরিযায়ী শ্রমিক, তুই ভাবো না, আমরা ভাবতে পারি না যে ওয়েস্ট বেঙ্গল একটা ইন্ডাস্ট্রি হোক, লোকজন কাজ করুক। ওই ন্যানোর গল্প দিয়ে আমাকে দিও না। ওই ন্যানোর গল্প, আমি 110টা ইন্ডাস্ট্রি খারাপ করে একটা ন্যানো তৈরি করেছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম একটা ন্যানো তৈরি করতে, ওসব গল্প লাভ নেই। তো এই গল্প দিয়ে আমাকে বলে লাভ হবে না। কিন্তু একটা কথা, ইন্ডাস্ট্রি তো আমাদের দরকার। উই নিড রেভিনিউ। আমাদের পরিযায়ী শ্রমিকরা আজকে তারা পরিশ্রম করে যাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কার কত জ্ঞান লাভ করছে, তারা অসুস্থ হয়ে বাড়ি ফিরছে, সেসব নিয়ে চিন্তা হচ্ছে না কারুর। আমরা তখনই চিন্তা করব যখন আমরা স্টেট ওয়াইজ নিজেরটা ছেড়ে রাজনীতিটার কথা ভাববো। তুমি যেটা বলছো না, ভারতবর্ষ ডেমোক্রেসি, ভারতবর্ষে পলিটিক্যালি স্ট্রং, নয়তো পাকিস্তানের মতন ডিক্টেটোরিয়াল হয়ে যেত। এই যে স্ট্রেংথটা আমাদের, এটার জন্য উই আর প্রাউড অফ। না, প্রাউড কোথাও দাদা, কিন্তু আমাদের এটাও আবার একটা বড় সমস্যা যে রাজনীতিটা আমাদের জীবনের প্রতি মুহূর্তে চলে আসছে, যেখানে না এলে ভালো হতো। সেটা তুমি আটকাতে পারবে না, এটা আটকাতে পারবে না। কারণ আমরা যেভাবে ব্রিটিশদের কাছ থেকে লুণ্ঠিত হয়েছি, যে অবস্থায় আমাদের গেছে, তখন রাজনৈতিক নেতারাই প্রধান হয়ে গেছিল এবং ব্রিটিশরা ওইভাবেই তৈরি করে গেছিল ক্লাসটা। আজকে তো এই যে তুমি যদি ক্লাস দেখো, ব্রাহ্ম, এটা তো ব্রিটিশরা বেশি এমফাসাইজ করেছে সেন্সাস করার জন্য। এটা তো অস্বীকার করার নেই। সে তো বটেই। আমাদের তো কোনো ক্লাস ছিল না। আমাদের এগ্রিকালচারাল লোকেরাই ছিল, দেওয়ার দ্য প্রোটেক্টার্স। সব থেকে আর্মি, তাদেরকে তো বসিয়ে দেওয়া হলো, তাদেরকে নীল চাষের দিকে নিয়ে চলে গেল, সাহেবরা আসতে দেয়নি। আমাদের ক্লাসই ব্যাপারটা, আমরা এটাকে একটা সিস্টেমকে ওরা যতটুকু ওদের দরকার ওরা সেটাকে পেরেছে, যাদের এডুকেট করার দরকার তারা করেছে। কিন্তু আ ভাস্ট সেকশন অফ বেঙ্গল রিমেইন আনএডুকেটেড, এটা তো অস্বীকার করার নেই। দাদা, আমরা সরকারি দিকটার বিষয়ে আলোচনা করছিলাম, একটুখানি প্রাইভেট সেক্টরটায় আসি। বেসরকারি হাসপাতাল একটা বড় প্রশ্নচিহ্ন মানুষের মনে, যেটা আপনাকে এর আগেও বলছিলাম, যে হাসপাতালে ঢুকলে, সুপার স্পেশালিটি হসপিটালে যদি ঢুকি, 1 থেকে 1.5 লাখের নিচে বিল হবে না। কোথায় যাবে সাধারণ মানুষ? সাধারণ মানুষের অসুবিধাটা তো আমরা বুঝছি। সাধারণ মানুষের অসুবিধা কিন্তু কিছু করার নেই। এই সুবিধাতে না কিছু নার্সিংহোম ফুলে ফেপে উঠছে, খরচটা কম বলে। কিন্তু একই সাথে এই যে বেলাগাম খরচ, সেটা সরকার কিন্তু করতে পারে, আটকাতে পারে। আমরা একটা টাউন হল মিটিং দেখেছিলাম, সেখানে একটু বকে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, তারপরে কিন্তু আর কিচ্ছু দেখলাম না। ঘটনাচক্র হচ্ছে যে এটা যা খুশি করতে পারছে। কেন করতে পারছে? কেন আমাকে উত্তর দক্ষিণ থেকে লোক এনে জমি দিতে হচ্ছে হাসপাতাল তৈরি করার জন্য? এরা বাংলাকে লুটছে। এবং আমি একটা কথা তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, একই হাসপাতাল কলকাতায় আছে, দক্ষিণে আছে। দক্ষিণের খরচ কম, ওপিডি খরচ যদি 300 হয়, এখানে সেটা 1200 কেন? এটা ঘটছে, এটা কেন সরকারের নাকের ডোকায়? না, সরকার একটাই কারণে, সরকারটা কারা চালাচ্ছে? এই মন্ত্রীরা, আমলারা, তারা সুবিধা নিয়ে নিচ্ছে। কমপ্লেন হলে কমপ্লেনের চিঠি যায় না। ওই একটা বড় ঘটনা ঘটেছিল বলে টাউন হলে একটা মিটিং হয়েছিল, তারপর হোয়াট হ্যাপেন্ড? নাথিং, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। কিন্তু দাদা, এটা আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, এই যে একটা কোনো একটা মন্ত্রবল রয়েছে, যেটাতে ধরুন খরচ আস্তে আস্তে দুমদুম করে বাড়তে শুরু করে বেসরকারি হাসপাতালে। দেখো, তোমার পারসেপশনের ওপর। তুমি যদি 500 কোটি টাকার মালিক হতে চাও, তুমি তো খরচ বাড়াবেই। তুমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো। সারা ভারতবর্ষে আমি যদি ব্লাড সুগারের টেস্ট কোনো জায়গায় 1500 হয়ে গেল, কোনো জায়গায় 300 হয়ে যাচ্ছে, আবার কেউ বলবে কোয়ালিটি আমাদের, এটা কথা নয়। তাহলে তুমি কোয়ালিটিটাকে এনফোর্স করো, প্রোভাইড করো ইনস্ট্রুমেন্টগুলো, কোথায় কী করতে হবে, ল্যাবের কোয়ালিটি চেক করো।
আচ্ছা কি করে এত ডিফারেন্স হয়ে যায়? ভয়ঙ্কর ডিফারেন্স। হচ্ছে তো। মানে যে টেস্ট ধরুন একটা মানে ছোট কোনো জায়গায় সেখানে 300 টাকা নিচ্ছে, সেটাই কোনো সুপার স্পেশালিটি জায়গায় গেলে সেটা 1500 টাকা হয়ে যাচ্ছে। এতটা ডিফারেন্স দেখা যায়। দেখা যাচ্ছে, সেই কারণে আল্ট্রাসাউন্ড 4000-5000 হচ্ছে, আর ভুলভাল আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসছে। সেটা কে দেখবে? দ্য গভর্নমেন্ট হ্যাজ টু সি। গভর্নমেন্ট ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য পিপল, এটা তো উই কান্ট ডিনাই। দে হ্যাভ আ রেসপন্সিবিলিটি, উই ক্যানট গেইন সে। দে হ্যাভ আ রেসপন্সিবিলিটি, আ স্ট্রং রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য পিপল। কিন্তু ডাক্তারদেরও তো আছে রেসপন্সিবিলিটি, তারা তো ওথ নিয়ে আসছেন। দেখো ডাক্তার কতটুকু, ডাক্তার আমি খরচটা কমিয়ে দিলাম, হাসপাতালের খরচ কি করে করবে? হাসপাতালে কটা জায়গায় কত জায়গায় তুমি কটা ডাক্তার ম্যানেজমেন্টে আছে, কম আছে। আর যেসব ডাক্তার আছে একেবারে পোষা কুকুর আছে, কয়েকটা পোষা কুকুরকে রেখে দেয় যে ওই করবে, মাথা নাড়বে, নডিং যখন হবে হ্যাঁ। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে বেশিরভাগ মালিক যদি দেখো, তারা কিন্তু হচ্ছে অডাক্তার। তারা তো লুটতে তারা এসেছে, ব্যবসা করতে এসেছে, তারা ব্যবসা করতে মানুষ ও এসেছে। পণ্য তাদের আমি কাছে। দেখো ব্যবসা করা ঠিক আছে, লুণ্ঠন ঠিক না, আমি এটা একটা কথা মনে করি। আর যেসব ডাক্তারকে রেখে দেয় তারা ভাড়া করে সকালবেলা থেকে একবার জুতোটা চাটে, আবার রাত্রেও চেটে দেয়। সুতরাং ওই সব ডাক্তার রেখে তো লাভ নেই। ডাক্তার যখন রেখেছো ইউ শুড হ্যাভ আ পার্সোনালিটি। আমার বক্তব্য হচ্ছে কেউ 600 টাকাতে খুশি হবে ওপিডি ভিজিটে, কেউ 1200 টাকা, কেউ 1500 টাকা, কেউ 2000 টাকা। এটা কি ইয়ার কি হচ্ছে বাংলার মানুষের সাথে? এটা খুব বেসিক একটা জায়গা দাঁড়িয়ে গেছে যে ধরুন যারা একটু সমাজে একটু নিচু স্তরের মানুষ, তাদের হয়তো যেতে হবে সুপার স্পেশালিটি হসপিটালে, তারা ডক্টরকে বেশি ফিস দিতে হবে বলে ভয়ে যান না। আমি তো অস্বীকার করছি না, সাধারণ বাঙালির পক্ষে সম্ভব। সাধারণ বাঙালি কেন, সাধারণ অবাঙালিরও পক্ষে সম্ভব না আজকে এই ফিস দিয়ে দেখানো। আমি তো বলছি বাংলার মানুষের সেই টাকাটা কোথায়? আর তুমি কিন্তু, আমরা ভাবছি দক্ষিণে চলে যাও, দক্ষিণে খরচ কম। আবার একটা ঘটনা, তুমি চলে যাও ক্যান্সারের খরচ জানো, সেখানেও তো অনেক উপরি টুপরি আসে, সব বলে লাভ নেই। তুমি কিছুই করলে না, একটু ক্যান্সারের ওষুধ দিলে অনেক উপরি আসে, ওসব বলে লাভ দাদা নেই। এখানে আমি একটা প্রশ্ন করব, ক্যান্সারটা কি সত্যি একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে? আবার কি, সত্যি তো ইন্ডাস্ট্রি হয়েছে। আমাদের উপরি কামাই প্রচুর আছে, প্রচুর উপরি কামাই আছে। মানুষ ভালো হচ্ছে, আবার মানুষ খারাপও হচ্ছে। কিন্তু ওখানে ব্যাপারটা হচ্ছে যে অলওয়েজ উইন উইন সিচুয়েশন। ক্যান্সার হয়েছে, তোমার কিছু নেই, কিচ্ছু করার নেই। সর্বশান্ত হয়ে যাচ্ছে মানুষ। এটা নিয়ে চিন্তায় আছি আমি, মানে আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি। মানে 2026-এ নির্বাচন কবে, মানে আমার এখন বয়স 55, কিন্তু আমি ভবিষ্যতে দেখতে চাই বাংলাতে এমন একটা চিকিৎসা ব্যবস্থা যেটা মানুষের ক্ষমতার মধ্যে থাকে। তা না হলে খুব খারাপ অবস্থায় যাচ্ছি। কিন্তু বাংলার মানুষ কিন্তু দুদিনের বেশি হাসপাতালে থাকতে পারবে না। দুদিনে বাঙালিরা কিন্তু শেষ হয়ে যাবে একেবারে, ঘর বাড়ি বিক্রি করতে হবে। এটা নিয়ে খুব চিন্তায় আছে। আইসিইউ কালচার। আইসিইউতে দেখো, আইসিইউর ব্যাপারে কিছু ক্ষেত্রে লাগে, কিছু ক্ষেত্রে লাগে না, এটা হচ্ছে। কিন্তু আমি আবার বলছি, ডাক্তারদের এখানে না, ডাক্তারদেরকে ইচ্ছাকৃত যাতাকলে কিছু ক্ষেত্রে নিষ্পেষিত হয়েছে। সব সিদ্ধান্ত করা যায় না, মানে এক একজন ডাক্তার। দেখো আমি একটা খুব আমার পার্সোনাল কথা বলি, আমি যে হাসপাতালে আছি সে হাসপাতালে একবার আমার সাথে একটা ঝামেলা হয়। এখন আমার কিছু রাজনৈতিক পরিচিতি আছে, তাকে আমি পাল্টা দেওয়ার কথা বলেছিলাম। বললাম তুমি ব্যাঙ্গালোরের মাল, তুমি ব্যাঙ্গালোরে তোমাকে আমি পাঠাবো, কলকাতায় বসে তুমি করতে এসো না। এখন সব ডাক্তারের এই সাহসটা নেই। না ডাক্তাররা যদি একটু গর্জে ওঠেন যে না আমরা এটা মানবো না, আমরা একটা ওথ নিয়েছি, আমরা সেটা চেষ্টা করব পালন করতে, এই পর্যায়ে কি আমরা যেতে পারি না? আমরা আরজি করের আন্দোলন করতে পারি, এটা করতে পারি না? কাকে করবে? হুকো হ্যাংলা যারা আরজি করেছে। আরে জাস্টিস তো চিৎকার করে হবে না। আজ এরা বলবে, প্রাইভেট হাসপাতালে এক একটা বসে আছে সব, ওই কোরাম, ডক্টর কোরাম আছে দেখবে একটা, সব কিছুতে প্রতিবাদ করে। তার বড় নেতা এখন তৃণমূলে আছেন, তিনি এখন আর কিছু পাননি, তৃণমূলে তো হেরেও গেছিলেন নৌসাদের কাছে। ও হচ্ছে সব থেকে মানে গুরুদেবের নটের গুরু ছিল। তো ঘটনাচক্রে হচ্ছে, আমি এইটুকু বলবো যে এরা বলবে প্রাইভেট হাসপাতালে বসে কামাচ্ছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে, 4টে গাড়ি 2টো বাড়ি এই নিয়ে আছে। আরও কিছু পরিবার, একাধিক পরিবার আছে কিনা জানি না। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে এরা সব আন্দোলন করবে রাস্তায় সাধারণ মানুষের জন্য। আরজি করে ধান্দায় ওগুলো বুড়ো কিছু ভাব ছিল যারা সিপিএমের লোক, সেই ভামগুলো এই বাচ্চাগুলোর মাথা খেয়েছিল। ওই জন্য মমতা ব্যানার্জির প্রতিবাদ, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। দেখবে ওই তখন ঠিক তার আগে হাসিনার গল্পটা হয়েছিল।
হাসিনা বাংলাদেশের বাংলাদেশের ঘটনাটা। থেকে এরা দে টু কিউ ফ্রম বাংলাদেশ, যে ওরা বললেই মমতা ব্যানার্জি কালকে চলে যাবেন, এইটাই তো গল্পটা ছিল। তারপরে কি ধর্মতলার মোড়ে অনশন করছি, সব করছি, বিরিয়ানিও খাচ্ছি সকালে, আর রাত্রিবেলা কি নাম সব আছে, ক্যারোলিনা, দেবলিনা, সব কিছু আছে, সব এরা সব বিভিন্ন সময় ক্যারোলিনা, দেবলিনা, বিদীপ্তা এসব এরা কতগুলো চিলিব্রিটির দল এদের সাথে একসাথে নেচেছে। এটাই হচ্ছে ক্লেম টু ফেম, এটাই হচ্ছে মুভমেন্টের। তুমি ভাবছো এরা গিয়ে আন্দোলন করবে? গ্রুপ অফ বাঞ্চ অফ সেলফিশ জায়েন্টস। কিন্তু আপনি ভাবুন, যদি আমরা বাস্তবটা দেখি, আজকে যখন আমাদের দেশের মানুষের হেলথ, তাদের জীবন নির্ভর করছে ডক্টরদের উপরে, হেলথ সেক্টরের উপরে, সেখানেই তো আসল আন্দোলনটা হওয়া দরকার, সেখানেই তো সবার এগিয়ে আসা দরকার। যেদিন হবে না সেই দিন তুমি ভাঙড় পাবে না, ভাঙড়ের গল্প পাবে না। সেই দিন তুমি অনুব্রত মণ্ডলকে দেখতে পাবে না। সেদিন তুমি বিভিন্ন রাজনৈতিক নেতা যারা মেইন স্ট্রিমে মাঝে মাঝে গল্প করে তাদের আর দেখতে পাবে না। সেদিন দেখবে সত্যি কথা কোনো আমি তুমি হয়তো রাজনীতি করছি। সেই দিনটা আসাটা খুব দরকার, খুব দরকার। কিন্তু সেই দিনটা কবে আসবে আমাদের জীবিতকালে আসবে কিনা আমি জানি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। সেটা হবে না, হয় না, সব সময় কিন্তু হয় না। একটা স্পটলাইট ঘুরে একদিন না একদিন চেঞ্জ হয়, এটা হয়, কিন্তু চেঞ্জ হবে, বাংলাতেও সেটা হবে, মানুষের মধ্যে সে প্রশ্নটা আসবে, কিন্তু আসতে দেরি হচ্ছে। দাদা, আমি একটা প্রশ্ন করব, এটা অনেক মানুষের প্রশ্ন, এটা আমার একার প্রশ্ন নয়, অনেকের কাছ থেকে এই প্রশ্নটা এসেছে, আমরা অনেক সময় এটা নিয়ে লেখালেখি দেখেছি। একজন মৃত মানুষকে মেডিকেল সাপোর্ট দিয়ে কি তাকে তার ব্রিদিং চালু রাখা সম্ভব? দেখো, একটা ডেমো মোড আছে, সেটা করা যায়, যে চলছে নিঃশ্বাসটা দেখানো। কিন্তু সে কেউ যদি এটা করে তাকে আমি রাক্ষস বলবো, মানে মার্ডারার বলবো। করে নাকি? শোনা গেছে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতা পরিষ্কার, যখন পেশেন্ট বাঁচবে না আমি পরিষ্কার বলি এবার ডিএসকেলেট করে দেওয়া ভালো, কষ্ট দেওয়া উচিত নয়, ডিএসকেলেট করুন। মানুষ ইমমর্টাল নয়, একদিন মানুষের মৃত্যু হবেই। তো যখন কষ্টটা এই লেভেলে যাচ্ছে তখন আমি পরিষ্কার সেটা বলি, আমি তো সেটা বলি। মানুষ ভেন্টিলেশনে থাকলে একটা মোটা টাকা কামানো যায়, সেটা তো এই চায়। লোভটা কি ছাড়া সম্ভব? যা এই লোকটা চায়, এটা কিন্তু সিচুয়েশন বেশিরভাগ দাঁড়িয়েছে। ডাক্তার, আমি মনে করি বেশিরভাগ ডাক্তার সেটা চায়। এটা কিন্তু বেশিরভাগ ডাক্তার এটা চায়। কিন্তু ভেন্টিলেশনের যখন দরকার, এখন অনেক সময় শিওর হওয়া যায় না যে কখন কোন সময় ভেন্টিলেশন থেকে তাকে বার করে দেওয়া যাবে। যেরকম স্পেশালি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, সিওপিডি থাকলে তখন ভেন্টিলেশন এটা করা যায়, যায় না যে তা নয়। বেশিরভাগ মানুষ সেটা সমর্থন মানে বেশিরভাগ ডাক্তার সেটা কিন্তু ফলো করে। কিন্তু এটাও ঠিক, এগুলো বাইরের দিকে এরকম ঘটনা ঘটেছে, রেখেছে, বক্তব্য এসছে, কিন্তু সব কিছুতে তোমাকে একটা কথা বলি, পেশেন্টরা না খুব হেসিটেট অ্যাবাউট পোস্টমর্টম। তার যদি ডাক্তারদের নামে কমপ্লেন, তারা হাসপাতালটা 4টে ভাঙচুর করবে, 4টে ডাক্তারের ওপর বাড়বে, উইদাউট এভার থিঙ্কিং দ্যাট দ্য হসপিটাল ডাজন্ট বিলং টু দ্য ডক্টর, দেয়ার ইজ আ ম্যানেজমেন্ট। এবার তারা কেন, ওয়াই দে আর হেসিটেড, রিলাক্টেন্ট অ্যাবাউট পোস্টমর্টমের ব্যাপারে পোস্টমর্টম করতে তুমি জানতে পারবে পেশেন্ট আগেই মারা গেছে, তুমি পোস্টমর্টমের কস্টটা জানতে পারবে। চিৎকার চেঁচামেচি করছো, তোমাকে বিল কমিয়ে দিল, তুমি খুশি হয়ে গেলে, ভুলে গেলে। তুমি পোস্টমর্টমটা করছো না কেন? তোমার যদি এটাই মনে হয় যে আমি ডাক্তারের এগেনস্টে আই হ্যাভ আ স্ট্রং কমপ্লেন, তো গো ফর আ পোস্টমর্টম। তুমি তো লিগালি ইউ হ্যাভ টু বি স্ট্রং। জাস্টিস তোমার চিৎকারে উইথ টিয়ার্স দেখবে না। নো ম্যাটার হাউ মাচ টিয়ার্স ইউ রোল, দ্যাট ইজ নট গোয়িং টু মোটিভেট দ্য জাস্টিস। জাস্টিস দেখবে ডকুমেন্টটা, পোস্টমর্টম রিপোর্টটা কি বলছে। রিপোর্টে যদি তোমাকে কোনো গণ্ডগোল থাকে, অবভিয়াসলি দ্য ডক্টর ক্যান বি ইমপ্লিকেটেড। এই যে ফলস অ্যালিগেশনসগুলো, তাহলে চলে যাবে। আমাদের একটা অদ্ভুত, আমরা এই পোস্টমর্টমের ব্যাপারে উই আর এক্সট্রিমলি রিলাক্টেন্ট, মানে কেন জানি না, একটা সোশ্যাল স্টিগমা অ্যাটাচ টু ইট। এটা এই জায়গাটা আমার মনে হয় উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার পারসেপশনটা চেঞ্জ করা উচিত ইন ফিউচার। দাদা, ইন্স্যুরেন্স কোম্পানি এবং হসপিটাল একটা নেক্সাস কাজ করে।
দেখো, ইন্স্যুরেন্স কোম্পানিকে ঠিক করতে গেলে আমি এখন যা বুঝে গেছি, আই হ্যাভ টু লার্ন আ লট অফ ইংলিশ, আই হ্যাভ টু লার্ন আ লট অফ লিগাল টার্মস। এখন একদম মানে দিস ইজ আ ফ্যাক্ট। ইন্স্যুরেন্স কোম্পানি একটা বোকা বোকা প্রশ্ন করে, তার উত্তর কিছু দিতে হয়। ইন্স্যুরেন্স কোম্পানির ওখানে কিন্তু একজন মেডিকেল অফিসার বসে আছেন। এখন তার মগজে জল আছে না বালি আছে আমি জানি না, সে এরকম একটা প্রশ্ন করে দেয় যত টাকাটা না দিতে হয়। এবং কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, দে আর মার্কড, দে আর এক্সট্রিমলি অ্যানয়িং, মানে একেবারে। তো সেই হসপিটালের সাথে করার, এখন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হসপিটালে কিন্তু অনেক সময় লাভও হয়, লাভও হয় না। কারণ ডাক্তারদের খরচ তুমি দেখবে, এটা কিন্তু ডেঞ্জারাস। ইন্স্যুরেন্সের টাকা যা দিচ্ছে, ডাক্তার আলাদা করে টাকা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে, এটা হয়েছে, হচ্ছে এটা হচ্ছে। ইন্স্যুরেন্সের বাইরে আলাদা করে টাকা আলাদা নেন করে অনেক টাকা ডক্টর। দেয়, তো দেয় তো। তো এইগুলো নিয়ে তো বলতে হবে, পেশেন্ট পার্টি চুপ করে গেলে হবে না। আমি নামটা বলছি না, সিপিআই এর একজন অত্যন্ত ভালো ছেলে, আমি একদম অন ক্যামেরা বলছি, ওর মতো অনেস্ট ছেলে সিপিআইতে কম আছে। ছেলে বলছি, মানে আমার থেকে অনেক জুনিয়র। ওর এক রিলেটিভের সাথে এটা হয়েছিল একটা হসপিটালে। আমি তখন বলেছিলাম, ইউ আর আ পলিটিক্যাল লিডার, ওয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দিস অফার? ও তখন বলেছিল, ছেলেটা অত্যন্ত ভালো, আমি আবারও বলছি, নামটা বলছি না, ও যদি শোনে ও বুঝতে পারবে কাকে বলছি আমি এটা। ও তখন বলেছিল, দাদা করে ফেলেছি, কি করব? বললাম, করা করবে না। না আসলে আমরা যখন পরিবারের কেউ অসুস্থ হয় আমাদের না তখন এই লজিক্যাল মাইন্ডগুলো তা সবসময় বলে কাজ চুরিকে করে সমর্থন না। করব? তা বলে চুরিকে, চোরকে সমর্থন করব? এটা তো ডাকাতি হচ্ছে, এটা ডাকাতিকে সমর্থন করব? তা তো ওই বড় তো আমার বাড়িতে প্রচুর টাকা আছে, আয় ডাকাত নিয়ে চলে যা। এক যে ছিল ওই সেই বিজ্ঞানীর গল্প হয়ে যাবে, এক যে ছিল দেশের মতন। তো ঘটনাচক্র হচ্ছে এইগুলো যদি করতে, তাহলে আমি চুরিকে তো সমর্থন করতে পারি না। কিন্তু মেডিক্লেমকে অপব্যবহারও যেরকম হয়, আবার মেডিক্লেম ভীষণ ডাক্তারদের উপর প্রেশার দেয়, যেগুলো আননেসেসারি। আমি তো তোমাকে বলছি, ইটস ভেরি অ্যানয়িং, অ্যাট টাইমস দে আর এক্সট্রিমলি নোটোরিয়াস। এবং তার জন্য ইউ হ্যাভ টু লার্ন আ লট অফ লিগাল টার্মস, মানে ইংলিশটা তোমাকে সাংঘাতিক করতে হবে। দাদা একদিকে যেমন এটা রয়েছে, আরেক দিকে রয়েছে এখন আপনি হসপিটালে ভর্তি হওয়ার পর আপনাকে দিয়ে আপনার মৃত্যু অবধি সাইন করিয়ে নেওয়া হবে। মানে এত জটে ফেলে দেওয়া হচ্ছে, অপারেশন বা কোনো কিছু হলে, একটা ছোট অপারেশন হলেও তার ডেথ অবধি সাইন করিয়ে নেওয়া হয়। এটাও কি ঠিক? এটা আমি একটা ক্লিয়ার করি। দেখো, এটা ইংল্যান্ডেও আছে, তুমি ইউকেতেও আছে, বা ইউএসএতেও আছে। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য পেশেন্ট। কিন্তু একটা জিনিস জেনে রাখো, আমেরিকাতে একটা ডক্টর সময় দেয় 14 মিনিট প্রায়, ইউকেতে দেয় প্রায় 12 মিনিট, আমরা দিই প্রায় 1 থেকে 1.5 মিনিট, আর বাংলাদেশ দেয় 30 সেকেন্ড। এটা একটা মানে টিওআই এর একটা হিসেব আমি বলছি, একটু হয়তো সমীক্ষা। সমীক্ষা, আমি একটু ভুলও করতে পারি এটাতে। কিন্তু একটা কথা হচ্ছে, ওদের দেশে পপুলেশন কম, তোমাকে এক্সপ্লেন করতে হবে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, কী হলে কী হতে পারে, তাহলে কি করব, তাহলে কি করব। কারণ ওখানে দেখো, আমাদের রিলেটিভসের ব্যাপার থাকে না। পেশেন্ট, ওয়াইফ বা পার্টনার বা তার ছেলে মেয়ে, তোমার তখন মানে কার হাতে যাবে, কি করবে, এগুলো পাওয়ার অফ অ্যাটর্নি কার হাতে আছে, এগুলো কই করতে হয়। এইবার যেটা হচ্ছে আমাদের দেশে ব্যাপারটা হচ্ছে, সেই এক্সপ্লানেশনটা তুমি বোঝালে, কিন্তু ওই এক্সপ্লানেশন বোঝাবা, তুমি মেডিক্লেম, তুমি কিছু ফর্ম সাইন করো, আপনি এখানে সাইন করে দিন, সাইন করে দিন, হ্যাঁ, কিচ্ছু বোঝানো হয় কোথাও না। তুমি সব জায়গায় এই প্রবলেমটা হচ্ছে। বাট ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, ডাক্তারদের পরিষ্কার কথা, ইউ হ্যাভ টু অফার অ্যান এক্সপ্লেনেশন যে এই হতে পারে। যেরকম আমার পেশেন্টকে, তো একটা পেশেন্ট আমার আছে, তার 9 দিনের ট্রিটমেন্ট কস্টলি হবে, আমি তাকে বললাম, তুমি সেরকম বলে বাইরে নিয়ে যাও, ট্রিটমেন্ট ইজ নট ডিফিকাল্ট, কম খরচে হয়ে যাবে, তোমরা পরিবারের সাথে কথা বলো, আই উইল গেট ব্যাক টু ইউ। তো জিনিসটা হচ্ছে বোঝানো, খরচ হবে, এই হবে, এটা হতে পারে, এটা যদি পরিষ্কার বোঝানো যায়, আমার মনে হয় ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা উইল বিকাম বেটার। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব দাদা আপনার সঙ্গে। আমার বাবার তখন অ্যাঞ্জিওপ্লাস্টি হবে প্রথমবার, 2017 সাল। আমাদের শহরের একটি নামী হসপিটাল, আমি নাম বলছি না। সেখানে যাওয়ার পর টেস্ট হলো। টেস্ট হওয়ার পর মানে অ্যাঞ্জিওগ্রাম হলো আর কি। তারপরে আমাকে বলা হলো যে ওনার 5খানা স্টেন্ট বসবে। বাবার বয়স তখন প্রায় 75। এবং আমাকে কে বোঝাচ্ছেন? একজন কোঅর্ডিনেটর, হি ইজ নট এ ডক্টর। 5টা স্টেন্ট বসবে, বিপদ হতেও পারে, বলা যাচ্ছে না। তাতে খরচ মোটামুটি 5 লক্ষ টাকা মতো হবে। এবং মানে এমন একজন ডক্টর সেটি করবেন, তিনি পরে লিগ্যাল ঝামেলাতেও জড়িয়েছিলেন, কার্ডিওলজিস্ট। আমি তখন এটা শোনার পর আমি ভাবলাম, মানে আমার খুব সামান্য বেসিক আইডিয়াতে যে একজন চিচিং ফাঁক খুঁজছিলে?
75 বছরের একজন মানুষকে 5খানা স্টেন্ট একসঙ্গে বসানো হবে, এটা শুনে তো ভয় পেলাম দাদা। ভয় পাওয়ার পর আমি আরও যোগাযোগ করলাম। আমি ডক্টরের নাম করেই বলছি, ডক্টর শুভানন রয়। উনি বললেন, সঙ্গীতা, যদি তোমার বাবাকে আমাকে 3টের বেশি স্টেন্ট বসাতে হয়, ওনাকে আমি অপারেশন টেবিল থেকে স্বয়ং ভগবান নামে এলেও বের করে আনতে পারবো না, আমার এত বছরের ক্ষমতায় কুলোবে না। আপনি ভেবে দেখুন, একজন কোঅর্ডিনেটর, তিনি আমাকে বোঝাচ্ছেন ওনার 5খানা স্টেন্ট বসবে, এই খরচ হবে, এই অপারেশন হবে, যিনি ডক্টর নন। আমরা কোন দিকে যাচ্ছি? হয়তো ওনার বাড়িটা দেখো, হয়তো 2টো মার্সিডিজ 2টো অডি কিনে রেখে দিয়েছে। আরও বললাম না, একাধিক পরিবারও হয়তো পালন করতে হয়, সেটাও একটা হতে পারে। কিন্তু ডক্টর শুভানন রায় ওয়াজ এক্সট্রিমলি সেন্সিবল, মানে তোমাকে খুব ডিরেক্টলি বলেছে। ইটস ভেরি গুড অফ হেম যে হি হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ অ্যান্ড হি হ্যাজ মেনশনড ইট ভেরি ক্যাটেগরিক্যালি হোয়াট এক্স্যাক্টলি হি নিডস। তো এই জায়গায় আমি বলবো এটাই দরকার। দিস শুড বি দ্য অ্যাকশন অফ আ ডক্টর। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। সবাইকে তুমি বাঁচাতে পারবে না, ইট ইজ নট পসিবল। উই আর নট ইমমর্টালস, আমরা সবাই একদিন চলে যাব, উই হ্যাভ টু লিভ দ্য ওয়ার্ল্ড। কিন্তু তার আগে উই হ্যাভ টু লিভ ব্লিসফুলি। না সত্যি, মানে সেই যে ওনার বাবার অপারেশনটা হলো, বাবা সুস্থ হলো, 2টো স্টেন্ট বসেছিল, 5টার বদলে 2টো স্টেন্টে বাবা সুস্থ। আই অ্যাপ্রিসিয়েট, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট হিজ এন্ডেভার। কিন্তু একই সাথে হচ্ছে তুমি যেটা বলছো, সিনারিও হ্যাজ বিকাম সো ব্লিক, সিনারিও হ্যাজ বিকাম সো ডিস্টার্বিং। আর সেকশন ইজ ইনভলভড, হ্যাজ টার্ন মেডিকেল প্রফেশনাল ইন্টু আ বিজনেস অ্যান্ড ইনভলভড ইন শেডি ডিলস। এটা তো অস্বীকার করছি। লুটতরাজ চলছে, শুধু লুটতরাজ বিজনেস চলছে। নয়, আপনার কথাটাই আমি বলবো। হ্যাঁ, লুণ্ঠন চলছে, তো আমি তো অস্বীকার করছি না। ব্যবসা করো না। আরে ব্যবসা তো 5 টাকাও ব্যবসা হয়। যে ফুচকা বিক্রি করছে দিনে হয়তো 50 টাকা করছে, সে তো কোটি টাকার স্বপ্ন দেখলে সে তো তাহলে অন্য কিছু ব্যবসা করতো, তাই না? তো ঘটনাটা হচ্ছে সে ডাকাতি করতো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যেটা করব আমি সেন্সিবলি করব, থিঙ্কিং অ্যাবাউট দ্য পেশেন্ট অ্যান্ড দ্য আউটকাম। আউটকাম যদি খারাপ হয়, তাহলে আমি কেন তাকে কোচাকুচি করতে যাব? আমাকে এটা বলতে হবে। তো এগুলো তো বারবার হচ্ছে, লোকে বদনাম করছে। বাঙালিরা নিজে বাংলায় থাকতে কনফিডেন্স কেন পাচ্ছে না? আমরা না, মানুষ তো বাইরে চলে যাচ্ছে, এখন সাউথে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে মানুষ। এই জিনিসটাই তো আমার অসুবিধাটার, মানে অসুবিধা হয় বলতে, খারাপ লাগে যে কেন আমরা এখানে তো আছি, গাইড করার জন্য আছি। উই হ্যাভ টু অফার প্রপার গাইডেন্স টু দ্য পেশেন্ট, উই হ্যাভ টু বি অ্যাপ্রোচেবল। এটা তো করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আ সেকশন অফ ডক্টর্স হ্যাভ গ্যাজামড আ সেকশন অফ পেশেন্টস, দ্যাট ইজ আ ফ্যাক্ট। তো এই গ্যাজামড যাতে না হয়, লুটতরাজ যাতে না হয়, সেটা হয়েছে। তো সেই জায়গায় আমার বক্তব্য, সরকারকে আরও সোজা হতে হবে। সরকারি মন্ত্রীরা 8তলা নিয়ে বসে থাকবে, জেল থেকে হসপিটাল, এটা বন্ধ করা দরকার। মন্ত্রীদেরও যদি পাই করে পয়সা লাগতো না, তাহলে দেখতেন মন্ত্রীরা আন্দোলনে করতো। মন্ত্রীরা ফ্রিতে ট্রিটমেন্ট নেন বেসরকারি হাসপাতালে। খুঁজে দেখো, কয়েকজন ছাড়া সবাই নেয়, সবাই নিচ্ছে। তুমি খুঁজে দেখো না কত টাকা ওরা দেয়। হ্যাঁ, 100 টাকা বিল হলে 10 টাকা হয়তো দিল না, খুশি করে দিলাম। তো ঘটনাচক্রে, কারণ ওদের হাতে তো গুন্ডা আছে, ওরা তো ভাঙচুর করিয়ে দিতে পারে। ইন্ডিয়াতে তো প্রবলেম ইজ উইথ দ্য মব, পলিটিশিয়ানস অফ লোয়ার অর্ডার, দে আর ডমিনেটিং দ্য সিন। এটাই তো অসুবিধাটা হচ্ছে। এই ডমিনেট করতে গিয়েই তো তাদের হাতে মব আছে। একটা ঢিল মেরে দিলাম, একটা এই করে দিলাম, আর তো কিছু লাগছে না। তো এই জায়গাতেই ব্যাড এলিমেন্টস আর বিকামিং পলিটিশিয়ানস। যদি আজকে হেলথ, আজকে এটা নয়, তুমি একটা মানে একটা বই আমি দুর্লভ সিংয়ের পড়ছিলাম অ্যাবাউট নেতাজি, সে কি লাগে তখন থেকে বলছে যে যদি আজকে এডুকেশন ল্যাক করো, যদি আজকে, যেটা নেতাজি তখন থেকে বুঝেছিলেন, চিন্তা করো যে এডুকেশন যদি আমি ল্যাক করি, আমি যদি রিলিজিয়াস ম্যাটারে ফাইট করি, আমি যদি প্রপার হেলথ ডিপ্রাইভ করি লোককে, ইট উইল লিড টু অবজেকশন অ্যান্ড মাইজারি। এটা তো নেতাজি তখন থেকে বুঝেছিলেন। যারা নেতাজিকে মানে না তারা এটা কি মানবে? না, নেতাজিকে মানে না, দেখো নেতাজিকে মানে না, তারা জানে, দেখো অর্ধেক সময় কতজন জানে। ওই দেখবে 23শে জানুয়ারি হলে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এই কথাটা সবাই মুখস্থ করে এসছে। এই কথাটা যদি তুমি সেন্টেন্সটা দেখো, আমি এবার তোমাকে বোঝাচ্ছি আমাদের শিক্ষিত কত এরা। গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম কথাটার মধ্যে কিন্তু একটা সেলফিশনেস আসে, দেখো তুমি খেয়াল করে। এবার নেতাজি কি বলেছিলেন? নেতাজি কিন্তু এই কথাটা বলেননি, তার আগে আরেকটা কথা বলেছিলেন।
গডেস অফ লিবার্টি সেজ গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এই কতজন জানে এটা, যে গডেস অফ লিবার্টিকে উনি বলেছিলেন, যে গডেস অফ লিবার্টি সেজ। তো এখানে তুমি কজনের পেটে ঘুষি পারলে এই জিনিসটা বেরোবে? এটা কজনের বেরোবে? এটা বেরোবে না। দাদা, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অর্গান ব্ল্যাক মার্কেট আজও হচ্ছে। সেটা হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে, কারণ বিভিন্ন লোককে, আসামে তুমি খেয়াল করে দেখবে বহু বছর আগে একজন রাজনৈতিক নেতা এটা নিয়ে একদম কমপ্লেন করেছিল পুলিশকে, যে আসামের গ্রাম থেকে কিডনি পাচার, তাদেরকে মানে নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, সেখানে কিডনি পাচার হচ্ছে, এবং সেটা হচ্ছে, রাঁচিতে হয়েছে, ভারতবর্ষে সারা জায়গায়, কলকাতায় হয়েছে। কলকাতায় হয়েছে। কিন্তু কলকাতায় এখন যদি তুমি দেখো, যদি সরকার চেষ্টা করছে কিন্তু আটকানোর, কিন্তু 2 নম্বরই রাস্তা তো সব জায়গায় আছে, একটা রাস্তা থাকে আরেকটা রাস্তা বেরিয়ে আসে, সেসব হচ্ছে না যে তা না, কিন্তু এটাকে বন্ধ করাটা দরকার। চেষ্টা করছে এখন সরকারকে আরও কঠোর হতে হবে। কিন্তু তোমায় কী বললাম, একটা লাইনে যদি একটা করে ব্লক থাকে তখনই তো অসুবিধা হয়ে যায়। তো সেই রকমভাবে এটা হচ্ছে, এবং এটা খুব ডেঞ্জারাস প্র্যাকটিস। এবং তুমি এটা খেয়াল করবে, মানে আমি দেশটার নাম বলছি না, আমাদের ভারতবর্ষের কাছেই মাঝে মাঝে ক্রিকেট খেলা হয় ওখানে, তো সেখানে আজকাল হচ্ছে, সেই সব জায়গাগুলো হচ্ছে। তো ঘটনাচক্রে এটা একটা ডেঞ্জারাস প্র্যাকটিস। এবং এই ট্রান্সপ্লান্ট করে কজন বাঁচছে সেটা হচ্ছে প্রশ্ন। একটা ট্রান্সপ্লান্টের পর ওষুধ চলে, বডিকে অ্যাকসেপ্টও তো করতে হবে অর্গানটা। একদম অর্গানটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটার মেডিসিনগুলো কাজ করছে কিনা খুব মানে ডাউটফুল। সেটা কতটুকু কাজের, কতটুকু কার্যকারী, কতটা সাকসেসফুল, সেটা তো ইট অল ডিপেন্ডস। তো এখন আমি জানি না, কিন্তু এটার মধ্যেও আবার একবার রাঁচিতে একজন ডাক্তার জড়িয়ে গেল, একজন ডাক্তার ইনভলভ। তুমি এখন তো কী বলবে, সে ডাক্তার না মোক্তার? তা সে কি, সেই ডাক্তারকে আর ডাক্তারি করতে দেওয়া উচিত ছিল? একদম না, চাপকানি দিয়ে বার করে দেওয়া উচিত ছিল। ডাক্তার যদি ইনভলভ না হয় তাহলে অর্গান ব্ল্যাক মার্কেট হওয়া কি সম্ভব দাদা? কিছু জায়গায় হয়, কিছু জায়গায় সম্ভব, কিন্তু একটা সেকশন ডাক্তাররা ইনভলভ ছিল, এটা তো হয়েছেই, কাগজে এসছে। তো সেখানে এখন ডাক্তারদের, তার তো উচিত ছিল তাকে মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া। আমি হলে তাই করতাম, যে তাকে মরুভূমির মধ্যে ছেড়ে দাও, উটটুটের মধ্যে সে বেঁচে থাকুক, কিন্তু তাকে কেন বেকার ডাক্তারি করতে দেওয়া? জেলে করে কিছু হবে, ওই কারেকশনাল হোম করে ওই ডাক্তার আবার একটা বেল পাওয়ার জন্য আরেকটা কিডনি পাচার করবে। তো এইটুকু আমি জানি। তো ঘটনাচক্রে এটা হয়েছে, ডাক্তারদের মধ্যে ঘটেছে, তো সেটা বন্ধ করাটা খুব দরকার। তো এই দরকারিটাই এখন আমরা কিভাবে করব, কি করব সেটা, মানে, তবে সরকার চেষ্টা করছে না যে তা না, সরকার চেষ্টা করছে এটাকে আটকানোর। না, ওই যে ওখানে আপনাকে বললাম, সরকার চেষ্টা করে অনেক জায়গায়, কিন্তু আমরা সাধারণ মানুষরা সেই আমাদের নীতিবোধটাকে একদম ভুলে গেছি। আমরা অনৈতিক রাস্তায় চলা আমাদের কাছে কোনো বড় ব্যাপারই নয়। সেটাই ঘটছে। যাই হোক, এই জিনিসটা আটকানো খুব প্রয়োজন আছে, এবং ভবিষ্যতে দেখা যাক। বারবার তো আই এম হোপফুল, আমি অপটিমিস্টিক যে এটা হতে পারে। দাদা, যেখানে রক্ত নিয়ে ব্যবসা হয়, ব্লাড ব্যাংকে রক্ত নেই, আপনি টাকা দিন রক্ত পেয়ে যাবেন। সেটা তো হচ্ছে, সেটা অহরহ হচ্ছে, আকচার হচ্ছে, সে ব্যাপারে বুক খুলেছি অনেকবার আমি। কিন্তু এটাও ঘটনা, কোভিডের পর থেকে যদি তুমি দেখো, রক্তের একটা কম পড়েছে, একটা কিন্তু অপ্রতুলতা দেখা যাচ্ছে, কারণ ক্যাম্পগুলো কমে যাচ্ছে। তো ক্যাম্প যত বাড়াতে পারবে তত ভালো। যখন সেই লোককে ইন্সপায়ার করতে হবে, লোককে এনকারেজ করতে হবে যে ক্যাম্পগুলো আমাদের বাড়াতে হবে, তো ক্যাম্পগুলো বাড়বে। তা আমি মনে করি তাহলে অপ্রতুলতাটা কমবে। কিন্তু ব্যবসা, দেখো, পচা মাছ থাকবেই, এ তুমি আটকাতে পারবে না। 140 কোটি যেখানে আছে, সেখানে 2-4টে এরম তো প্রোডাক্ট আসবেই। কিন্তু পচা মাছ বেড়ে যাচ্ছে, সমস্যাটা এবং ভয়টা ওইখানে। আমি অস্বীকার করছি না, কিন্তু পচা মাছকে যদি তুমি ঠিক করে ফেলো না, দেখবে এইসব প্রবলেমগুলো আর আসছে না। পচা মাছকে ঠিকমতো ট্রিটমেন্ট দেওয়া দরকার, আয়দার রেখো নয়তো ফেলে দাও। তো এই ফেলে দেওয়াটা যদি চিন্তা করতে হবে, সেখানে আবার হিউম্যান রাইটস বলে একটা বিষয় আছে। আমরা হিউম্যান রাইটস, ওই যেরকম আছে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে একজন লেখিকা আছেন, ভীষণ কাশ্মীরের ভক্ত, এত ভক্ত। তো তো সেই কারণে 2-4টে ফালতু বই লিখেছেন, সেগুলো নিয়ে বিশাল অ্যাওয়ার্ড, 2-একটা অ্যাওয়ার্ড কী সব পেয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই যে হিউম্যান রাইটস ব্যাপারটা এসে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অত হিউম্যান রাইটস দেখার দরকার নেই। যারা মানুষের কথা ভাবে না, যারা মানুষের ক্ষতি করতে চায়, তারা তো মানুষই নয়, তাদেরকে হিউম্যান রাইটসের আন্ডারে আনার তো দরকার নেই। কোনো প্রয়োজনই নেই, তাকে উড়িয়ে দাও। যারা মানুষকে মারছে তাদেরকে উড়িয়ে দাও, তাদেরকে ভালোবাসার, তাদেরকে কারেকশান করতে পারবে না।
কারণ তাদের রক্তের মধ্যে খুনের ব্যাপারটা এসে যাচ্ছে, তারা এমনি করছে না। ওই অত হিউম্যান রাইটস নিয়ে ভেবে লাভ নেই। আমরা একটা তৈরি করি, আবার এই যে হিউম্যান রাইটস করে ব্যাপারটাকে ওই করি। তো আমার বক্তব্য হচ্ছে দেশবিরোধী স্লোগান হয়, সেখানেও হিউম্যান রাইটস হয়। আবার অর্গান ট্রান্সপ্লান্ট তুমি যদি কিছু করতে যাবে তখন হিউম্যান রাইটস চলে আসবে। এসব দিয়ে তো শোনার দরকারই নেই। যদি আমাদের দেশকে ঠিক মতো শাসন করতে হয়, করাপশন মুক্ত করতে হয়, ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট। তোমাকে দাদা একটা সাইলেন্ট কিলার নিয়ে আমি একটু জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডিকশন। আমরা এখন প্রত্যেকে অ্যাডিক্টেড মেডিসিন নিয়ে। ডেফিনেটলি আমরা মেডিসিনের প্রতি একটা ভালোবাসা, আমরা অনুরক্ত হয়ে যাচ্ছি, এটা দিয়ে তো সন্দেহ নেই। মেডিসিনের কিন্তু এই সাইড এফেক্ট ডেঞ্জারাস। এই কফ সিরাপ, আমি কোম্পানিগুলোর নাম আর বলছি না, ক্লোরফেনিরামিন রয়েছে, ডেক্সট্রোমেথারফান রয়েছে, এগুলো ঘুম পাড়ায়। কোডিন, সেখানে ঘুম পাড়ায়। কোডিন তো ব্যান করা হয়েছিল, তাও তো পাওয়া যায় বাজারে। বাজারে পাবে, পাবে তুমি, কিন্তু এখন মুশকিল হচ্ছে এই যে ঘুম পাড়ায়। আমি যে একটা ফিলিং, ইউফোরিক ফিলিং, আমি একটু ভালো আছি, একটু ঘুম পাচ্ছে, ভাল লাগছে, অল বিকজ অফ দিস। এটা তো হচ্ছে ওষুধের মধ্যে থেকে হচ্ছে। তারপর অনেক সময় অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নিচ্ছি, সেটা একটা ঘুম পাড়াচ্ছে, সেখানে কিন্তু আমার একটা নেশা হয়ে যাচ্ছে। এই যে নেশা, দেখবে অনেক সময় খিদে বাড়ানোর একটা ওষুধ আছে, সেখানেও সাইপ্রোহেপটাডিন বলে একটা ওষুধ আছে, সেটা একটু ঘুম পাড়ায়। পরদিনই পেশেন্ট এসে বলবে জব্বর ওষুধ, আমার খুব ঘুম টুম পেয়ে গেল, ভালো খিদেও পেলো। এইগুলো একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। আমি এখানে একটু জানতে চাইবো দাদা আপনার কাছে, এই যে মেডিসিনগুলোয় আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ছি, এর মধ্যে কি এমন কিছু রয়েছে যাতে আমাদের নেশা হয়ে যেতে পারে, বা আমাদের ইচ্ছে করে নেশা করানো হচ্ছে? দেখো, এই ওষুধগুলোর ওপর ব্রেনের ওপর কাজ করছে। প্রথম নিতে শুরু করলে তোমার প্লেজার, তারপরে ব্রেন ওটাকে কিন্তু অ্যাডাপ্ট করলো, করে আলটিমেটলি টার্নস আউট টু বি অ্যান অ্যাডিকশান। ব্রেন ডিপেন্ডেন্ট করে ফেললো তোমাকে। ডিপেন্ডেন্সি তৈরি হলো। এই যে ডিপেন্ডেন্ট হয়ে গেলে, তখনই এই ডিপেন্ডেন্টটাকে তুমি আস্তে আলটিমেটলি, এই ডিপেন্ডেন্ট যখন হয়ে গেলে তারপরেই তুমি কিন্তু এই নির্ভরশীল হয়ে যাচ্ছ। তখন মানে ইউ আর মুভিং হেল্টার স্কেল্টার টু প্রকিউর দ্য মেডিসিন। এইটাই কিন্তু ঘটনা। তো এইভাবে যদি চলতে থাকে, ইট ইজ ডেঞ্জারাস প্র্যাকটিস। যেরকম দেখো, আজকে উরুগুয়ের যে লাস্ট প্রেসিডেন্ট ছিল, ওটা ভুলে যে যাকে সবসময় বলা হতো মানে ভেরি পুয়ার প্রেসিডেন্ট, কিন্তু ভদ্রলোকের একসময় কমিউনিস্ট ছিলেন, তার প্রেসিডেন্ট, উনি ম্যারিজুয়ানাটাকে লিগালাইজ করলেন। কারণ দেখছেন যে সবাই দিচ্ছে, যদি মেডিসিনালভাবে ইউজ করা যায় কিছু কিছু পেইন কিলার হিসেবে, তখন সেই ম্যারিজুয়ানাটাকে উনি লিগালাইজ করে দিলেন। ইউএসএতে লিগাল, থাইল্যান্ডে লিগাল। কিছু জায়গায় মেডিসিনাল ডোজ, সেগুলো কিন্তু মেডিসিনাল ডোজ, সেগুলো তুমি প্রকিউর করতে পারবে না। কিন্তু আবার ইউএসএতে তুমি রাত্রির বেলা এরকম অনেক নাইট ক্লাব পার্টি আছে, মেক্সিকো থেকে কি আসে, কলম্বিয়া থেকে কি আসে, ক্যাডবেরি চকলেট তো আসে না, ড্রাগই আসে। কার্টেল একটা লোক, তার নিজের জলহস্তি ছিল, আর্ডল, নামটা আমি ভুলে যাচ্ছি, প্যাবলো এসকোবারের নিজস্ব চিড়িয়াখানা ছিল। একদিকে কলম্বিয়ার নিজস্ব চিড়িয়াখানা, আর পাবলো এসকোবারের চিড়িয়াখানা দেখতে লোক চলে আসতো সেখানে। যখন জলহস্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, কলম্বিয়ার গভর্নমেন্টের এত অসুবিধা, তো ঘটনাচক্রে হচ্ছে ড্রাগ কার্টেল তো কাজ করেছে। ইউএসএ তো ড্রাগ কার্টেল আসছে, চেষ্টা করছে, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প কী করে আমি জানি না, কিন্তু বাকিরা তো ফেস পুরোটা এখনও সমাধান করতে পারেনি। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তো এরকম ভেনিজুয়েলাতেও আছে, এই যে কিছুদিন আগে একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে গেছে, ও তো একটা চোর ডাকাত, যার জন্য রাস্তায় বুড়ো ভাবরা নেমেছিল, কিন্তু আদপে তো একটা বাস কন্ডাক্টর থেকে তো উনি পেট্রোল চোর করেছিল, উনি তো পেট্রোল চোর ছিলেন। তারপর থেকে হুগো চাভেজকে ধরে আজকে প্রেসিডেন্ট হয়েছে, আর ওটা তো আমেরিকার সাথে বোঝাপড়া করে। এই যে ঘটনাটা, তো ঘটনাচক্রে হচ্ছে, তুমি যেটা বলছো, আজকে সারা ওয়ার্ল্ডে এটা প্রবলেম হয়ে যাচ্ছে ড্রাগসের। মেডিসিন, ড্রাগস, এটা কিন্তু একটা কম্বাইন্ড হয়ে যাচ্ছে। মানে যে একটা সূক্ষ্ম লাইন ছিল মাঝখানে, সেটা আর থাকছে না। থেকে বড় হচ্ছে পেইন কিলার্সগুলো, যেখানে একটু ঘুমের ব্যাপার আছে, সেইটা তোমার কাছে। তুমি দেখবে ভারতবর্ষে সব থেকে ডিসিপ্লিন লাইন কোনটা, দেখবে মদের দোকানের সামনে। ভারতবর্ষে আর ওইখানে কোনো জাত ধর্ম বর্ণ নেই। ওখানে কিন্তু সব থেকে ডিসিপ্লিন, কোনো ঝামেলা হয় না, কেউ কারো আগে যেতে চায় না, সবাই জানে যে পাবো। কোভিডের সময় আমার মনে আছে,
প্রায় 3 কিলোমিটার লাইন ছিল যে দোকানটা যখন প্রথম খোলা হলো। মিষ্টির দোকানের আগে মদের দোকান খোলা হয়েছিল। তো তখন আমার মনে আছে এই বিভিন্ন সময় সেখানে কিছু লোক কি বলছে, আমার ঘুম হচ্ছে না, খেতে পাচ্ছি না, ঘুমটা ঠিক হচ্ছে না। তার মানে তারা রাত জেগেছিল। তো এই যে ঘুমের সাথে একটা লিঙ্ক হচ্ছে, একটা অ্যালকোহলিজম লিঙ্ক। অনেক সময় সারা বছর অপেক্ষা, এই ঠান্ডার সময় অপেক্ষা করে লোকে ড্রিঙ্ক করার জন্য, যেটা একেবারে ভুল। সাহেবদের থেকে আমরা নকল করি, কিন্তু সাহেবদের আসল জিনিসটা আমরা ভুলে যাই, যে ফায়ার প্লেসের পাশে পাশে বসে ড্রিঙ্ক করতো ওরা। গরমের সময় না করলে এই অ্যালকোহল কিন্তু বেড়ে দিতে পারে তোমার। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে আমাদের সাথে সব কিছুই দেখবে রিলেটেড টু স্লিপ। একটা ফিলিং অফ ইউফোরিয়া, আমি একটু আনন্দ বোধ করছি, আমি একটু ঘুম পাচ্ছি, ঝিমুচ্ছি, এটাই আমার কাছে আনন্দ। আর অ্যাডিকশনের অনেক কারণ আছে, সেগুলো আরেকটা দিন কোনো সময় করা যাবে ভালো করে। কিন্তু ওটাই চিন্তার কারণ যে মেডিসিনের প্রতি মানুষের যে অ্যাডিকশনটা তৈরি হয়ে যাচ্ছে, এর আফটার এফেক্ট তো ভয়ঙ্কর হবে। আমাদের বডিতে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, আমরা যখন তখন অ্যান্টিবায়োটিক খেয়ে নিই। অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন আমরা ছাড়তে পারছি না, ছাড়লেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। এর ফল কি? খুব ডিজাস্ট্রাস। অ্যান্ড উই আর মানে হেডিং টুয়ার্ডস আ ব্লিক ফিউচার যদি এটা হয়। মিনিমাম ডিপেন্ডেন্স অন মেডিসিন, যা লাগবে লাগবে। হার্টের অপারেশন হয়েছে, ডেফিনেটলি ইউ রিকোয়ার মেডিসিন, কিন্তু নট অ্যাডিশনাল মেডিসিনস। অ্যান্ড অ্যান্টিবায়োটিক ওভার ইউজ উইল লিড টু ক্যাটাস্ট্রফিক এফেক্ট। এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হবে না, এরপরেই আমরা কিন্তু উইল বি ডিপেন্ডেন্ট অন হাই অর্ডার অ্যান্টিবায়োটিক্স উইচ আর ভেরি কস্টলি, এক্সিউপারেন্ট। উই নিড টু স্টপ দ্যাট হ্যাবিট। এটা এখন বন্ধ করতে হবে। এখন কীভাবে বন্ধ করতে হবে? বাই প্রপার এডুকেশন, অ্যান্ড ইউ হ্যাভ টু স্প্রেড দ্য ওয়ার্ড থ্রু আউট। এটা আমাকে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, এটা করতে হবে। দাদা, র্যানিটিডিন মনে হয় ব্যান করার একটা ব্যাপার এসেছিল। ওটা একটা কথা বলি, আমেরিকা একটা দেশ, যখনই ওদের ধান্দাতে প্রবলেম হবে, ওরা যখন অন্য ওষুধ চালাতে হবে তখনই একটা ওষুধ খারাপ বলতে শুরু করে। এটা আমেরিকার একটা কোয়ালিটি। দেশটা তো আদপে ব্যাডিয়াদের দেশ, কোনো ওটার তো কোনো এক কথায় বলতে বিগটেড, কারণ কোনো বাবা মার ঠিক নেই। কলম্বিয়াতে কলম্বাস কবে এসেছিল, কে কবে এসেছিল, ওখানকার আমেরিকানদের পিটিয়ে 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 বার করে দিয়ে নিজেরা সাহেবরা দখল করেছিল। তারপর সাহেবদের মধ্যে ঝামেলা করে। তো দেশটার কে অরিজিনাল কেউ নেই আমেরিকাতে। আমেরিকার একটা ওরা বানিয়া, ওরা পয়সা বোঝে, ঠিক আছে। তো এই জায়গায় পয়সা বুঝতে গিয়ে ওরা মাঝে মাঝে কিছু ওষুধ, কম দামি ওষুধ দিয়ে ওরা বলতে থাকে খারাপ, এই দামের ওষুধ ভালো, বড় বেশি দাম। ইন্ডিয়াতে চলে আসবে, আমাদের থেকে তো ভালো গিনিপিগ আর কেউ নেই, এটা তো অস্বীকার করা। নিতে দেবো র্যানটাকে ক্যান্সার হয় কোথায়? র্যানটাকে এখনও লিখি, আমি তো 16 বছর ধরে একটা পেশেন্টকে লিখছি, লিখেছি বা এরকম চলছে। কই, আমি তো ক্যান্সার এখনও তার ধরা পড়লো না। এটা একটা বাজে কথা। এই বিভ্রান্তিতে আমরা না যাই। আমেরিকার বিভ্রান্তিতে গেলে আমাদের মুশকিল আছে। আমেরিকার ইম্পেরিয়ালিজম সব জায়গায় আছে। দেশটা কিন্তু অসভ্য দেশ, ঠিক আছে, যেখানে ভিয়েতনামের কাদা লিবার্টির গায়ে লেগে আছে। তো সেই দেশটাতে আমি মনে করি যে বিরাট কিছু তাদের ওপর ভরসা না করাটাই ভালো। আমরা নিজস্বটা দেখি না, আমাদের নিজস্ব গবেষণা থাকে, সেটা যদি সঠিক হয়, সেটা যদি স্বচ্ছ হয়, তার থেকে তো ওপরে আর কিছু নেই। সেটাই করি, সেটাই যদি বিশ্বাস করি, র্যাডিটিকে নিয়ে কোনো প্রবলেম কিন্তু এখন নেই। আসলে আমাদের ভারতবর্ষে এখন যদি ফেক মেডিসিনটা আমরা সরাতে পারি, তাহলে আমরা হয়তো বেঁচে যাব। আমাদের ওইটা নিয়ে এখন বেশি ভাবা উচিত। হ্যাঁ, ওষুধ খাচ্ছি না বিষ খাচ্ছি, বুঝে উঠতে পারছি কিন্তু না। তুমি করবেটা কি? যেখানে গোমিত্র পাবলিসিটি হয়, করোনিল পাবলিসিটি হয়, সেখানে তুমি করবেটা কি? কেউ ভাবদেব, কেউ এই দেব, মানে বাবা ব্ল্যাক শিপের তো শেষ নেই। তো বাবা ব্ল্যাক শিপ যত আসবে তত তোমার এরকম মেডিসিন আসবে, সেটা আবার প্রমোটেড হচ্ছে। দ্যাট বিকামস আ ডিজাস্টার, দ্যাট ইজ টেকিং আস টু আ ভেরি ব্যাড পজিশন, এটা আমি মনে করি। দাদা, আশা রাখি যে এই সিচুয়েশনের উন্নতি হবে, কখনো ডক্টররা নিজেরা গর্জে উঠবেন এই সিচুয়েশনের বিরুদ্ধে। আশাটুকুই রাখতে পারি। হ্যাঁ, আমরা ফাইট করতে হবে। উই হ্যাভ টু বি বোল্ড অ্যান্ড উই হ্যাভ টু বি কারেজিয়াস। উইথ অ্যাপ্লম উই হ্যাভ টু ফাইট অন। লড়াই করতে হবে, সত্যি কথাটা বলতে হবে, যা হবার হবে। কে কি করবে ওটা ভেবে লাভ নেই। কিন্তু আবার বলছি, প্লুটোর কথাটাই, গুড পিপল শুড বি ইন পলিটিক্স। পলিটিক্সটা যদি 30 কোটি চোরের হাতে চলে যায়, 40 কোটি চোরের হাতে চলে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে। সুতরাং রাজনীতিতে একটু ভালো লোক আসুক,
ভদ্রলোক আসুক, সৎ লোক আসুক, তাহলে দেখবে অনেক যে প্রবলেমগুলো নিয়ে আমরা চিন্তিত না, সেটার হাফ অফ দ্য প্রবলেমস উইল বি সলভড। এবং মানুষের মধ্যে মানবিকতাটা ফিরে আসুক। কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা ফিরবে যে আমরা ঠিক জিনিসটা পাচ্ছি, ঠিক খাবারটা খাচ্ছি, ঠিক ওষুধটা পাচ্ছি, ঠিক জায়গাতে পড়াশুনো করতে পারছি। আমরা আজকে হসপিটাল নিয়ে কথা বললাম ঠিকই, কিন্তু এডুকেশন নিয়ে বলতে ভুলে গেলাম, যেখানেও লুট হয়, যেখানে আমাদের 5,000 বছর ধরে বাঙালিদের জেনেটিক হচ্ছে মাছ খাওয়া। আমরা মাছ ডাল শিখেছি আমরা 500 বছর, এটাই জেনে রাখো। ডালটা খেতে শিখেছি 500 বছর, 5,000 বছর ধরে আমরা মাছ খাচ্ছি, সেখানে জোর করে নিরামিষ ঢুকিয়ে দেওয়া স্কুলে স্কুলে। এগুলো নিয়েও একদিন পরে আলোচনা করা অবশ্যই যাবে, এটা নিয়ে তো অবশ্যই একটা করা যাবে। পডকাস্ট হবে এরপর, এই নিয়েই চলবে, কিন্তু লড়াইটা চালাতে হবে। কথা বলতে হবে। খুব ভালো থাকবেন দাদা। খুব ভালো থেকো, খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। পডকাস্ট চলুক, চলার গৌরবে। থ্যাংক ইউ।